গল্প বিনিময়। লেখায় নুসরাত জাহান মিষ্টি। 25 বছর একসঙ্গে ঘর করার পর স্বামীর মুখে তালাক শব্দটা শুনে পায়ের নিচ থেকে মাটি সরে যায় সাবিনা বেগমের। সে একদম স্তব্ধ হয়ে যায়। দ্বিতীয়বার তার স্বামী মুখ দিয়ে আবার একই শব্দ উচ্চারণ করতে নিলে সাবিনা তার মুখ চেপে ধরে। নরম গলায় বলে, আল্লাহর দোহাই লাগে আর এই নিকৃষ্ট শব্দটি উচ্চারণ করো না। আর না। কথাটি বলতে গিয়ে সাবিনা বেগম কান্না করে দেয়। তার চোখের পানি তার স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশ করে। সে যে চাইলেও তার স্বামীকে ছাড়তে পারবে না সেটা বুঝিয়ে দিচ্ছে। এটা দেখে সাবিনা বেগমের স্বামী আলতাফ হোসেন মুখের থেকে হাত সরিয়ে বলে, মুখে শব্দটা উচ্চারণ করতে বাধা দিলেই বুঝি মন থেকে শব্দটি মুছে যাবে। সেটা তো যাবে না। তুই কেন বুঝতে পারছিস না আমি তোর সঙ্গে থাকতে চাই না? একদমই না। তুমি পাগল হয়ে গেছো? আমাদের এত বছরের সংসার জীবন, 2 জন সন্তান রয়েছে, আর তুমি এই বয়সে এসে বলছো তোমার আমাকে ভালো লাগে না, তোমার ডিভোর্স চাই। পাগল হয়েছ? সাবিনার কথা শুনে আলতাফ রাগান্বিত গলায় বলে, একসাথে 25 বছর কাটিয়েছি বলেই যে সারা জীবন কাটাতে হবে এমন তো কথা নেই। তাছাড়া এত বছর আমি তোমার সঙ্গে জোর করেছিলাম। তুমি আমার কাছে বিরক্তি অনেক আগেই হয়ে গিয়েছিলে। তবুও আমি জোর করে তোমার সঙ্গে ছিলাম। এটাই অনেক নয়। মেয়েটাকে? সাবিনার এই কথা শুনে আলতাফ কিছুটা অবাক হয়। পরক্ষণে নিজেকে সামলে বলে, কোন মেয়ে? যার জন্য আজ তুমি এত পাগল হয়ে গেছো? আমাকে নিজের জীবন থেকে সরাতে উঠে পড়ে লাগছ। সেই মেয়েটাকে? সাবিনার কথা শুনে আলতাফ কথা ঘোরানোর চেষ্টা করে। সে অস্বীকার করার চেষ্টা করে। তবে সাবিনা উচ্চ শব্দে এবং স্পষ্ট গলায় বলে, তোমার স্বভাব আমি ভালোই জানি। 25 বছরে কম তো দেখলাম না। এবার বলো এখন আবার কোন মেয়ের পাল্লায় পড়েছ, যার জন্য সব ভুলে মরিয়া হয়ে উঠেছ? সে যেই হোক তোমার মতো নয়। এটা শুনে সাবিনা বিরক্ত হয়ে বলে, ওহ তাই? অবশ্যই সেই মেয়েটা খুবই জঘন্য, নয়তো তোমার 22 এবং 18 বছরের 2 জন ছেলে মেয়ে আছে জেনেও, তোমার বউ আছে জেনেও তোমার পিছনে পড়েছে। সেই মেয়ে আমার চেয়ে জঘন্যই হবে। হয়তো কোন পাড়ার বে? সাবিনা। আলতাফ চিৎকার করে উঠে। এটা শুনে সাবিনাও চিৎকার দিয়ে উঠে। সে বলে, চুপ। গলা নামিয়ে। খুব প্রেম জেগেছে মনে, তাই না? প্রেমের টানে একদম পাগল হয়েছিস। সব ভুলে গেছিস বুঝি? তোর মনে নেই? আমার সব মনে আছে। শোনো সাবিনা, আমি আমার জীবনের সত্যিকারের ভালোবাসা পেয়ে গেছি। সেজন্য তোমার ব্ল্যাকমেইলে আর ভয় পাচ্ছি না। আর পাবো না। আমার আর কিছুর প্রয়োজন নেই। আমি এখন শুধু তাকে চাই। সেই মানুষটাকে যে আমাকে মানসিক শান্তি দিতে পারবে। শুধুমাত্র সেই পারবে। আলতাফের মুখে এই কথা শোনার জন্য সাবিনা প্রস্তুত ছিল না। আলতাফ সবকিছু ছাড়ার জন্য প্রস্তুত। এটা শুনে সাবিনা কিছুটা উপহাস করে বলে, আচ্ছা, মেয়েটাকে গিয়ে এসব বলো। দেখবে তোমার মানসিক শান্তি তোমাকে ফাঁকি দিয়ে উড়াল দিচ্ছে। যাও একবার গিয়ে সত্যিটা বলো। আমি জানি এই সত্যি তাকে বলনি, বলবেও না। তবে হ্যাঁ, এটা আজ নয়তো কাল সে জানবেই। জানলে নিশ্চয় তোমার সঙ্গে থাকবে না। সে তোমার মতো নয় সাবিনা। সে আমাকে ভালোবাসে, খুব ভালোবাসে। সে সবকিছু মেনেই আমাকে চায়। আর হ্যাঁ, তাকে আমি অলরেডি সব বলে দিয়েছি। সে শুধু আমাকেই চায় বলেছে, আমি যাতে তার কাছে যাই। সব জেনেও সে তোমাকে এই কথা বলেছে? সাবিনা ভীষণ অবাক হয়। আলতাফ মাথা নাড়ায়। সাবিনা রাগ নিয়ে বলে, অসম্ভব। সম্ভব। সত্যিকারের ভালোবাসায় সব সম্ভব। তাছাড়া আমি বলবো তুমি আমাদের নিয়ে না ভেবে বরং ডিভোর্স নিয়ে ভাবো। আমি খুব শীঘ্রই তোমাকে ডিভোর্স লেটার দিতে চলেছি। এটা শুনে সাবিনা পুরো হতাশ হয়ে যায়। সে আলতাফকে বোঝাতে চায় কিন্তু সে তার কথা না শুনেই চলে যায়। সাবিনা সেখানেই বসে পড়ে।
আলতাবের কথাবার্তা আচরণে সাবিনা বুঝতে পারে এই মানুষটা তাকে কখনো ভালোই বাসেনি, শুধুমাত্র সে একাই তাকে ভালোবেসে গিয়েছি। সাবিনা এই মুহূর্তে কি করবে ভেবে না পেয়ে তার ছেলে মেয়েকে ফোন দেয়, যারা পড়াশোনার জন্য হোস্টেলে থাকছে। তাদের ফোন দিয়ে সাবিনা বাসায় আসতে বলে। রিমা এবং রানা হোস্টেল থেকে বাড়ি আসতে সাবিনা তাদের সব খুলে বলল। বাবার কাণ্ড শুনে রিমা এবং রানা দুজনেই হতভম্ব হয়ে যায়। বাবা বাড়ি ফিরলে রাতে চারজনে মিলে আলোচনায় বসে। রানা কিছুটা রাগ নিয়ে কথা বললে রিমা তাকে থামিয়ে শান্ত গলায় বলে, বাবা তুমি আমাদের কথা ভাববে না? এই বয়সে এসে যখন আমাদের বিয়ের সময় সেই মুহূর্তে তুমি মায়ের সঙ্গে সম্পর্ক শেষ করে অন্য কাউকে বিয়ে করার কথা ভাবছ। আমাদের কথা না হোক মান সম্মানের কথা তো ভাববে। এসব জানাজানি হলে আমাদের কত সমস্যায় পড়তে হবে তুমি বোঝ না? লোকের কাজ লোকে করবে, তাদের জন্য তো আমি আমার জীবনটা শেষ করতে পারি না। আলতাবের এমন মন্তব্য শুনে রিমা হতাশ হলেও সে বোঝানোর চেষ্টা করে। আলতাব কোন কিছু না বুঝে বলে, দেখ তোদের মায়ের সঙ্গে আমার মনের মিল কখনোই ছিল না। আমাদের বিয়েটা এমনিতেও টেকার নয়, তাই অহেতুক কথা বাড়াস না। আমি জানি এই মুহূর্তে তোদের আমার সিদ্ধান্তকে ভুল মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস কর একটা সময় পর তোরা বুঝতে পারবি আমি কোন ভুল সিদ্ধান্ত নেইনি। একটু থেমে আলতাব পুনরায় বলে, প্রত্যেক মানুষেরই ভালো থাকার অধিকার আছে। আমি আমার ভালো থাকা যদি খুঁজে নেই তবে তোদের সমস্যা কোথায়? সমস্যা হওয়ার তো কথা নয়। এটা শুনে রানা ক্ষিপ্ত হয়ে বলে, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। বয়স 50 পেরিয়ে গেছে, এখন এই বয়সে এসে পর কিয়ার মতো নোংরামিতে যুক্ত হয়েছ। নিজের স্ত্রী সন্তান কারো কথা ভাবছ না, লজ্জা করে না আবার বড় মুখ করে এসব কথা বলছ? তোমার কি বিন্দু পরিমাণ লজ্জা লাগছে না এসব বলতে? না, কারণ আমি জানি আমি যা করছি বা বলছি সবটাই ঠিক। বাবা! চিৎকার করে রানা তেড়ে আসে। রিমা এবং সাবিনা থামিয়ে দেয়। সাবিনা আলতাবের কাছে হাত জোর করে বলে, আমার কথা না ভাবো, দয়া করে একটু ছেলে মেয়ের কথা ভাবো। প্লিজ ভুল পথ থেকে ফিরে আসো। শোনো সাবিনা, যতই ছেলে মেয়েকে বাসায় ডেকে এনে আমার নামে বিচার বসাও, কাজ হবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি। তোমার সঙ্গে গত 25 বছরে থেকে আমি শুধু আমার জীবনটা নষ্টই করেছি, এছাড়া কিছু নয়। এখন জীবন যখন আমাকে একটা সুযোগ দিচ্ছে, এই বয়সে এসে যখন আমি আমার ভালো থাকা খুঁজে পেয়েছি তখন কেন ভালো থাকাটা বেছে নিব না? একটু থেমে এবার আলতাফ হাত জোর করে। তারপর বলে, তুমি আমার উপর দয়া করো, চুপচাপ আমাকে ডিভোর্সটা দিয়ে দাও, সব ঝামেলা শেষ করো। আমি আমার জীবনটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, তুমিও তোমারটা নাও। এটা বলে আলতাফ শোবার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। রিমা, সাবিনা, রানা হতাশ হয়ে সেদিকে তাকিয়ে থাকে। রানা তো রাগান্বিত গলায় বলে, বাবার ভীমরতি আমি ছোটাচ্ছি মা, তুমি শুধু আমাকে অনুমতি দাও। কয়েক ঘা পিঠে পড়লে সব ঠিক হয়ে যাবে। হবে না, গত 25 বছরে কম তো চেষ্টা করিনি তার স্বভাব বদলানো না। এখন এই বয়সে এসেও মৃত্যুর ভয়টাও কাজ করছে না। আমি তোদের ডেকেছিলাম বড় আশা নিয়ে, ভেবেছিলাম তোদের দিকে তাকিয়ে হলেও তোদের বাবা নিজের ভুলটা বুঝতে পারবে, কিন্তু মনে হয় না বুঝবে। এই মানুষটা শুধরানোর নয়। কথাগুলো থেমে থেমে বলছিল সাবিনা। তার গলা দিয়ে শব্দ বের হতে চাচ্ছে না, তবুও বহু কষ্টে বের করছে সে। এই সময়ে এসে আলতাবের এমন পাগলামি দেখতে হবে সেটা সাবিনা কিছুতেই মেনে নিতে পারছিল না। রিমা মাকে জড়িয়ে ধরে। রানাও যথাসম্ভব সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। কয়েকদিন পর হাতে ডিভোর্স পেপার নিয়ে একটি পার্কের নিরিবিলি এক স্থানে থাকা বেঞ্চের উপর বসে রয়েছে সাবিনা। সাবিনা এবং তার সন্তানরা আলতাবকে কিছুতেই বোঝাতে পারল না, সে সাবিনাকে ডিভোর্স দিয়েই দিল। গত 25 বছরের পথ চলার রীতি টানল। সাবিনা একটি দীর্ঘশ্বাস ফেলে অতীতের কিছু স্মৃতির কথা ভাবে। তার অজান্তেই তার চোখ দিয়ে অশ্রুর ফোঁটা গড়িয়ে পড়তে শুরু করে। সেই মুহূর্তে কেউ একজন তার দিকে রুমাল এগিয়ে দিয়ে বলে,
বয়স তো কম হলো না। এই বয়সে অন্যের কথা ভেবে দুঃখ পেয়ে চোখের পানির অপচয় কেন করছেন কাকিমা? সাবিনার কানে কথাগুলো যেতে সে বাস্তবে ফিরে আসে। অবাক দৃষ্টিতে সামনে তাকায়। তার সামনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি থেকে রুমালটি নিতে ইশারা করে বলে, আপনি যার জন্য কান্না করছেন, গিয়ে দেখুন সে আপনার এই চোখের পানিতেই নিজের সুখের গল্প সাজাচ্ছে। তাই বলছি চোখের পানির অপচয় করবেন না। এটা বলে মেয়েটি সাবিনার পাশে বসে পড়ে কিছুটা জোর করে রুমালটি হাতে ধরিয়ে দেয়। সাবিনা রুমাল হাতে কয়েক মুহূর্ত ভাবে, অতঃপর চোখের পানি মুছে নেয়। অতঃপর মেয়েটি বলে, আপনি কাঁদছিলেন কেন? মেয়েটির প্রশ্নে সাবিনা অন্যমনস্ক হয়ে পড়ে। তার আবারও আলতাফের সঙ্গে ডিভোর্স হওয়ার কথাটি মনে পড়ে যায়। সে ডিভোর্সের পেপারটির দিকে তাকায়। তার দৃষ্টি অনুসরণ করে মেয়েটিও তাকায়। অতঃপর বলে, আপনার ডিভোর্স হয়েছে? তোমার এসব জেনে কোন কাজ নেই। এটা বলে সাবিনা মুখ ঘুরিয়ে নেয়। মেয়েটি মুচকি হাসি দিয়ে বলে, একটু না হয় জানলাম। কেন? সাবিনার প্রশ্ন শুনে মেয়েটি মুখের হাসি ধরে রেখেই বলে, একটু না হয় আপনার দুঃখের গল্পগুলো আমার সঙ্গে করলেন। ক্ষতি তো নেই। অন্যের দুঃখের গল্প শুনতে বুঝি তোমার ভালো লাগে? এটা শুনে মেয়েটি মাথা নাড়িয়ে বলে, না। তবে অন্যের দুঃখের গল্প শুনতে চাও কেন? আমার জীবনে অনেক সুখ তো, তাই আমি অন্যের দুঃখের সঙ্গে আমার সুখটা বিনিময় করি। মেয়েটির মুখে এই কথা শুনে সাবিনা কিছুটা চমকে যায়। সে মেয়েটির হাসি মাখা মুখের দিকে তাকিয়ে থাকে। কয়েক মুহূর্তে তাকিয়ে আনমনে বলে ওঠে, স্নিগ্ধ, মিষ্টি এক মুখ। কিছু বললেন? না। সাবিনার মুখে এটা শুনে মেয়েটি তার হাত বাড়িয়ে দেয়। সে খুব মিষ্টি করে বলে, আমি মেঘা। চলুন না আমরা পরিচয় হই কাকিমা। হাঁটুর বয়সী একটি মেয়ের সঙ্গে পরিচিত হওয়ার ইচ্ছে আমার নেই। এটা বলে সাবিনা উঠে দাঁড়ায়। সে কথা বাড়াতে চায় না। মেঘা মুখের হাসি ধরে রেখেই বলে, হাঁটুর বয়সী একটি মেয়ের সঙ্গে না হয় সুখ দুঃখ বিনিময় করলেন। ক্ষতি নেই তো। আমার দিকে তাকাও। আমার সেই বয়সটা আছে যেই বয়সে তোমার সঙ্গে এমন খেলা করা যায়। আমার মনে হয় তোমারও নেই। তাই বলবো এসব বাচ্চামো বাদ দিয়ে নিজের ক্যারিয়ারে ফোকাস করো। সেটা তো করছিই কাকিমা। আপনি আমাকে যতটা বাচ্চা ভাবছেন, আমি কিন্তু ততটাও বাচ্চা নই। বয়স 25 পেরিয়ে গেছে। আর হ্যাঁ, আমি কোন বাচ্চামো কথা বলছি? কি লাভ অন্যের জন্য কেঁদে? তার চেয়ে একটু না হয় আমার সুখে আপনিও সুখী হলেন। মেঘার সঙ্গে কথা বললে সময় নষ্ট হবে ভেবে সাবিনা রুমালটি তার দিকে এগিয়ে দিয়ে বলে, নাও, রেখে দিন। মেঘার মুখে এই কথা শুনে সাবিনা কিছুটা বিরক্তি নিয়ে বলে, তোমার জিনিস আমি রাখবো কেন? আপনার যখন দুঃখ পাবে তখন এটা দেখে না হয় একটু ভাবলেন যে এই রুমালের মালিকটি খুব সুখী। দুঃখের সময় একজন সুখী মানুষের অস্তিত্ব থাকা ভালো। মেঘার এমন কথাবার্তায় সাবিনা অপ্রস্তুত হয়ে যায়। সে কথা না বাড়িয়ে রুমালটি হাতে নিয়ে দ্রুত পায়ে হেঁটে চলে যেতে নেয়। মেঘা এটা দেখে ছুটে তার পাশে আসে। অতঃপর বলে, চলে যাচ্ছেন যান, কিন্তু দুঃখ পাবেন না। যার জন্য কেঁদে আপনি নিজেকে অসুস্থ করবেন, সে কিন্তু আপনার অসুস্থতায় বিন্দু পরিমাণ খোঁজ নিবে না আপনার। একদম নিবে না। তুমি কি এখন আমার সঙ্গে যাবে নাকি? সাবিনা প্রচণ্ড বিরক্তি নিয়ে কথাটি বলে। মেঘা তার বিরক্তি বুঝে বলে, আমার মতো মিষ্টি একটি মেয়েকে আপনার বিরক্ত লাগছে। তাহলে নিশ্চয় চোখের পানি খরচা করতে গিয়ে আপনি পাওয়ার হারিয়েছেন। নয়তো আমার এত সুন্দর মুখটা দেখে কেউ বিরক্ত হতে পারে? একদমই পারে না। তুমি আমার পিছু নিচ্ছ কেন? সাবিনা দাঁড়িয়ে যায়। সে মেঘার চোখের দিকে তাকিয়ে কথাটি বলে। প্রথমে অবশ্য মেঘা ঘাবড়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে বলে, সত্যি বলবো? মিথ্যা আমি পছন্দ করি না। সাবিনার এই কথা শুনে মেঘা অন্যমনস্ক হয়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে বলে, আমার যে এই মাথাটা আছে না, এটায় না প্রচুর গন্ডগোল রয়েছে। এটা বলে আঙুল দিয়ে মাথাটা দেখায়। অতঃপর একটু থেমে আবার বলে, একবার যখন এই মাথাটা ঠিক করে যে কারো সঙ্গে সুখ দুঃখ বিনিময় করবে তখন এটা করেই ছাড়ে। বাচাল মেয়ে।
এটা বলে সাবিনা বিরক্তি নিয়ে চলে যায়। মেঘাও তার পিছু নিয়ে তার বাড়ি অবধি আসে। এই পার্ক থেকে সাবিনার বাড়িটা কাছেই। সাবিনা বাড়ির ভেতর প্রবেশ করলে মেঘা হতভম্ব হয়ে নিজেই নিজেকে বলে, আমি এভাবে তার বাড়ি অবধি কেন আসলাম? মাথাটা সত্যি গেল? এটা ভেবে নিজেই আপনা মনে হাসে। সাবিনা বাড়ি ফিরতে রিমা তাকে জড়িয়ে ধরে। তার কপালে চুমু খেয়ে বলে, তুমি কোথায় গিয়েছিলে মা? রিমার কণ্ঠে উদ্বিগ্নতা ছিল। সে মায়ের বিচ্ছেদের পর এভাবে মাকে ঘরছাড়া দেখে ভয় পেয়ে গিয়েছিল। তার মনের মাঝে এই ভয়টা কাজ করছিল, যদি মা কিছু করে দেয়। মেয়ের চিন্তা বুঝতে পেরে সাবিনা বলে, আমার জীবন তো শেষই। এই বয়সে এসে নিজেই নিজেকে শেষ করে আর পাপ করতে চাই না রে মা। তাই ভয় পাস না, আমি ভুল কিছু করবে না। প্লিজ মা থামো, তোমার জীবন শেষ হয়নি। তুমি প্লিজ এভাবে ভেবো না, কষ্ট পেও না। বাবার মতো মানুষের জন্য একদমই কষ্ট পেও না। ওনার মতো মানুষ তোমার ভালোবাসা ডিজার্ভ করে না, তবুও তুমি তাকে ভালোবেসে গিয়েছ। এটাই অনেক। রিমার কথা শুনে সাবিনা চোখের পানি ধরে রাখতে পারে না। সে মেয়েকে বুকে জড়িয়ে কান্না করতে থাকে। সেই সময় রানা এসে তাদের পাশে দাঁড়ায়। সে নরম গলায় বলে, রিমা তুই কিছুদিন মায়ের কাছে থাক। আমার পক্ষে এখানে থাকা সম্ভব নয়। পড়ালেখার ভীষণ চাপ। এই মুহূর্তে বাসায় থাকা সম্ভব নয়। সামনে এক্সাম। বাসায় তো সেই পরিস্থিতিও নেই যে শান্তিতে পড়তে পারবো। রিমার নাম নিলেও কথাগুলো রানা সাবিনাকেও বলে। সাবিনা বুঝতে পেরে বলে, তোরা দুজনেই হোস্টেলে ফিরে যা। এভাবে পড়ালেখার ক্ষতি করে লাভ নেই। কিন্তু মা। রিমাকে মাঝপথে থামিয়ে দিয়ে সাবিনা বলে, যা হওয়ার তা হয়ে গেছে। আমি ঠিক আছি। আমি এখানে ঠিক নিজেকে মানিয়ে নিতে পারবো। কিন্তু তোরা আমার জন্য পড়ালেখায় অমনোযোগী হয়ে পড়িস সেটা আমি মেনে নিতে পারবো না। তাছাড়া এখানে থাকলে নানান লোকে তোদের নানান কথা বলবে। আমি চাই না আমার সন্তানরা এমন কিছুর সম্মুখীন হোক। মায়ের কথার ভাবার্থ বুঝতে পেরে রিমা চুপ করে যায়। পরক্ষণে নিজেকে সামলে বলে, না মা, তোমাকে আমরা এভাবে এখানে একা ফেলে রাখতে পারবো না। তাছাড়া বাবা এসে যদি আবার ঝামেলা করে। করবে না। তোর বাবা আমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে তার নতুন ভালোবাসার কাছে গিয়েছে। এখানে আর আসবে না। আসলেও লাভ নেই। এই বাড়িতে ওর জায়গা হবে না। একটু থেমে সাবিনা আবার বলে, তোরা চিন্তা করিস না, সবটা আমি সামলে নিতে পারবো। তোরা হোস্টেলে ফিরে যা। সাবিনা বেশ খানিকটা সময় নিয়ে নিজের ছেলে মেয়েকে বোঝায়। বিশেষ করে মেয়েকে। সে বলে, তোরা পড়ালেখা করে মানুষের মতো মানুষ হয়, এটাই আমি চাই। এখন তোদের নিয়েই আমার সব স্বপ্ন, আশা ভরসা। তোরা ভালো থাকলেই আমি ভালো থাকব। প্রতিষ্ঠিত হলে আমি খুশি থাকব। অবশেষে রিমাও হোস্টেলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে মায়ের মনের অবস্থা ভেবে এখনও তার চিন্তা হচ্ছে। সাবিনা চিন্তা করতে বারণ করে। আলতাফ খুশি মনে তার প্রেমিকার বলা স্থানে এসে বসে রয়েছে। বেশ খানিকটা অপেক্ষা করার পর সে তাকে ফোন দেয়। প্রথমবার রিং হয়ে বেজে যায়। কেউ ফোন ধরে না। আলতাফ কিছুটা অবাক হলেও দ্বিতীয়বার ফোন দেয়। এবার ধরে। ফোনটা ধরতে আলতাফ বলে, প্রিয়া কোথায় তুমি? বাসায় ঝামেলা হয়ে গেছে। আজ আমি আসতে পারবো না। তুমি আপাতত কোন একটি হোটেলে রাত কাটাও। কাল এসে আমি সবটা বলছি। আলতাফ প্রিয়ার কথা শুনে চিন্তিত হয়ে পড়ে। প্রিয়া তাকে আশ্বাস দিয়ে বলে, চিন্তা করো না, আমি তোমারই আছি, তোমারই থাকব। কাল যথাসময়ে চলে আসব। এই ভরসায় তো সব ছেড়ে তোমার কাছে আসছি। প্রিয়া, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি জানি তুমিও আমাকে খুব ভালোবাসো। আলতাফের কথা শুনে প্রিয়া মুচকি হাসে। সে জবাবে, ভালোবাসি বলে অতঃপর ফোন রাখে। প্রিয়া ফোন রেখে মুচকি মুচকি হাসে। মনে মনে বলে, খুব ভালোবাসি গো। অন্যদিকে আলতাফ ফোন রেখে আশেপাশে ভালো হোটেল কোথায় রয়েছে সেটা খুঁজতে থাকে। সেই সময়ে অবশ্য রানা তাকে ফোন দেয়, কিন্তু সে ধরে না।
সে সব পিছুটান ছেড়ে চলে এসেছে, এখন আর পিছু ফেরার উপায় নেই। ছেলে মেয়েকে বিদায় দিয়ে সাবিনা এসে সেই পার্কে বসে। সকালবেলা এখানে তেমন মানুষের দেখা পাওয়া যায় না, তাই তেমন কেউ নেই। সাবিনা বসে মনেমনে দীর্ঘশ্বাস ফেলে, মনেমনে জীবনের হিসাবগুলো করে নেয়। সেই মুহূর্তে মেঘা এসে তার পাশে বসে। মেঘাকে এখানে দেখে সাবিনা অবাক হয়। সে বিরক্তি নিয়ে বলে, তুমি আমাকে অনুসরণ করছো? না তো। আরে আমি মেয়ে মানুষ, আপনাকে কেন অনুসরণ করব কাকিমা? মেঘার এই প্রশ্নে সাবিনা তার দিকে কঠিন চোখে তাকায়। মেঘা সেটা দেখে শব্দ করে হেসে দেয়। নরম গলায় বলে, আমি তো এই পার্কেই রাত কাটিয়েছি, আপনাকে এখানে এসে বসতে দেখে আসলাম। কি? সাবিনা অবাক হয়ে যায়। সে আবার বলে, তুমি এখানে রাত কাটিয়েছ? হ্যাঁ, বাসা ভাড়া পাইনি, তাই এখানেই কাটাতে হলো। মেঘার মুখে এই কথা শুনে সাবিনা কৌতূহলী চোখে তাকায়। মেঘা ধীরে ধীরে বলে, এই শহরে আমি নতুন, একটি কাজে আসা, এসে বিপদে পড়ে গেলাম, বাসা পাচ্ছি না থাকার জন্য। এমন জীবন নিয়ে তুমি আবার সুখ বিনিময় করছো? সাবিনা কথাটি উপহাস করেই বলে। এটা শুনে মেঘা মুখে হাসি রেখে বলে, তো এখানে দুঃখের কি হলো? জীবন মানেই তো এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হতে হবে, তো এটা দুঃখের কেন হবে? বরং আমার তো এখানে রাতে থাকতে সেই মজা লাগছে। মেঘার মুখে এই কথা শুনে সাবিনা একটু অন্যমনস্ক হয়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে সাবিনা বলে, এত বড় মেয়ে, একা এই পার্কে রাত কাটাতে ভয় হয়নি? যদি কিছু হয়ে যেত? হলে হতো, যা হওয়ার তা এমনি হবে। অহেতুক সেটার কথা ভেবে আমি আগেই কেন ভয় পেয়ে থাকব? আর যা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটা তো আর বদলানো যাবে না, তাই সেটা ভেবেও কষ্টে থাকা উচিত নয়। মেঘা কথাটি বলে মিষ্টি হেসে সাবিনার মুখের দিকে তাকিয়ে আছে। সাবিনাও তার মুখটা দেখছিল। অতঃপর বলে, তুমি চাইলে আমার বাড়িতে থাকতে পারো। হ্যাঁ? মেঘা বুঝতে না পেরে জিজ্ঞেস করে। সাবিনা বলে, ভাড়ায়। ফ্রি থাকতে দিব না, যদিও আমার বাড়ির সব ফ্লোর ভাড়া দেওয়া, শুধু আমরা যে ফ্লোরে থাকি সেটাই ফাঁকা। আপাতত কয়েকদিন আমার সঙ্গেই থেকো, এর মাঝে এক ফ্যামিলি চলে যাবে, তারা চলে গেলে না হয় তুমি সেখানে থেকো। আচ্ছা, তা আমায় নিজের ঘরে তুলবেন? হঠাৎ এই সিদ্ধান্ত? মেঘার এই প্রশ্নের জবাব খুঁজে পায় না সাবিনা। সে মনে মনে বলে, সত্যি তো, মেয়েটা খুব মিশুক, তাই আমি এই সিদ্ধান্ত নিলাম। নাকি এই মেয়েটার মুখটা দেখার পর আমার মনের মধ্যে অদ্ভুত যে অনুভূতিটা হচ্ছে তার জন্য? সাবিনা ভেবে পায় না। অন্যদিকে মেঘা খুশি হয়। সে নিজের খুশি সাবিনার কাছে প্রকাশ করে। সাবিনাও তার খুশি মুখ দেখে মুচকি হাসে। অতঃপর সাবিনা মেঘাকে নিয়ে তার বাড়ি চলে আসে। তবে তার মনে কিছু প্রশ্নও ছিল, তাই না পেরে বলে, আচ্ছা তুমি কালকে কেন বললে না তোমার কোন থাকার জায়গা নেই? আমি তো জানতাম না আপনি আপনার বাসা ভাড়া দেন। তাছাড়া আপনি তো তখন আমার সঙ্গে সেভাবে কথাই বলেননি। মেঘার জবাবটা সাবিনার পছন্দ হয়। সে কিছু না ভেবে মেঘাকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে। অতঃপর মেঘার পরিচয়পত্র চায়। যতই মনের মধ্যে কিছুটা টান অনুভব হওয়ায় বাড়ি নিয়ে আসুক, এই যুগে কাউকে এত বিশ্বাস করা যায় না। তাই ভবিষ্যৎ যদি কিছু করে বসে মেয়েটা। মেঘা সাবিনার কথা শুনে তার পরিচয়পত্র, সে কোন কাজে এসেছে সব দেখায়। সাবিনা সব দেখার পর আর সন্দেহ করে না। সাবিনা এবার জিজ্ঞেস করে, তোমার পরিবারে কে কে আছে? কেউ না, আমার বাবা মা ছোটবেলায় মারা গিয়েছে। বড় হয়েছি দাদা দাদির কাছে, তারাও গত হয়েছেন অনেক বছর হলো। এখন একাই থাকছি। মেঘার কথা শুনে সাবিনা অবাক হয়। মেয়েটার বাবা মা নেই, ছোটবেলায় মারা গিয়েছে, অথচ এই কথাটি বলেও সে মিষ্টি এক হাসি মুখে ধরে রেখেছে। তার দুঃখটা প্রকাশ করছে না। মেঘার এই গুণ তার চমৎকার মনে হলো। তবুও সাবিনা থামে না। সে মেঘাকে আরো কিছু প্রশ্ন করে। মেঘা সব প্রশ্নের জবাব দেয়। অতঃপর বলে, ভয় নেই,
এখানে আমি আপনার ক্ষতি করতে আসিনি। তবে কেন এসেছ? সাবিনা জানে মেঘার থাকার জায়গা নেই তাই এসেছে। তবুও কেন জানি প্রশ্নটা করল। মেঘা তার প্রশ্ন শুনে উত্তর দিল, বিনিময় করতে। কথাটি শুনে সাবিনা হেসে দেয়। নিজের জীবনে দুঃখের শেষ নেই, সে এসেছে সুখ বিনিময় করতে। সাবিনার মুখে হাসি দেখে মেঘাও খুশি হয়। আলতাফ প্রিয়াকে চোখের সামনে দেখে খুব খুশি হয়ে যায়। সে তাকে জড়িয়ে ধরতে নিলে প্রিয়া বাধা দেয়। নরম গলায় বলে, সব পরে হবে। এখন চলো। আমরা এখন কোথায় যাব? আলতাফের প্রশ্নে প্রিয়া মুচকি হেসে বলে, এখন আমরা কাজী অফিস যাব বিয়ে করতে। এটা শুনে আলতাফ খুব খুশি হয়। প্রিয়া একটি কাজে আলতাফের ফোনটা চায়। আলতাফ দিয়ে দেয়। অতঃপর আলতাফ মনের কথা ধরে না রাখতে পেরে বলে, আচ্ছা প্রিয়া, তুমি তো আমার থেকে অনেক ছোট একটি মেয়ে। তুমি আমাকে কেন ভালোবাসলে? এই প্রশ্নের উত্তর কতবার দিব? আমার একজন বিশ্বস্ত জীবনসঙ্গী চাই। তাছাড়া আমি প্রথম নাকি যে বুড়ো কাউকে বিয়ে করছি। এরকম উদাহরণ তো অনেক রয়েছে। হ্যাঁ, তা অবশ্য রয়েছে, কিন্তু তারা তো ধনী দেখে বৃদ্ধ লোককে বিয়ে করেছে। আমার তো কিছুই নেই। যা ছিল সবই সাবিনার নামে। আলতাফের মুখে এই কথা শুনে প্রিয়া মুচকি হাসি দেয়। অতঃপর বলে, তোমার মনের সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। এখন চলো। বিয়েটা করে নেই। সেই সঙ্গে তোমার জন্য একটি সারপ্রাইজ রয়েছে। সারপ্রাইজ? আলতাফের প্রশ্নে প্রিয়া মাথা নাড়ায়। অতঃপর তারা দুজন একটি ভিড় বাসে উঠে পড়ে। আলতাফ যদিও রিকশায় উঠতে চেয়েছিল, তবে প্রিয়া রাজি হয়নি। সে বাসে যাবে, তাই আলতাফকেও মানতে হয়। বাস ওঠার পর প্রিয়া আলতাফকে দুষ্টু ইশারা দিলে সে লোকজনের দিকে নজর দিয়ে দেখে কেউ দেখছে কিনা। অতঃপর প্রিয়ার গালটা টিপে দেয়। একটু পর প্রিয়ার কোমরে হাত দিতে নিলে সে ধাক্কা দিয়ে তাকে একটি থাপ্পড় বসিয়ে দেয়। রাগান্বিত গলায় বলে, বুড়ো বয়সে ভীমরতি, কুতত্তার বাচ্চা মরার বয়স হয়ে গেছে। তুই এখন এই বয়সে বাসে উঠে মেয়ের বয়সী মেয়েকে নোংরা স্পর্শ করিস। কি হয়েছে আপা? বাসের অন্যরা জিজ্ঞেস করতে প্রিয়া কাঁদো কাঁদো গলায় বলে, এই লোকটা আমাকে নোংরাভাবে স্পর্শ করেছে। কি? এই বুড়ো বাম? তুই নষ্ট, তা মানলাম, তাই বলে মেয়েটার বয়স দেখবি না? এদিকে এসব দেখে আলতাফ হতভম্ব হয়ে যায়। সে বুঝতে পারছে না কি হচ্ছে। এরই মাঝে যারা প্রিয়ার গায়ে লোকটিকে হাত দিতে দেখেছে তারা সাক্ষী দেয়। লোকজন আলতাফকে মারতে নেয়। আলতাফ বলে, না, আপনারা ভুল ভাবছেন। ও আমার হবু বউ। আমরা তো বিয়ে করছি। ছি ছি, শেষমেশ আমার বাবার বয়সী এক লোকের থেকে এমন কথা শুনতে হলো। প্রিয়া পুরো অভিনয় করতে শুরু করে। তার এই জীবনের কোন অর্থ রইল না। তার সঙ্গে তার বাবার মতো একজন খারাপ কিছু করতে চাইছে। লোকজন ইতিমধ্যে ক্ষেপে গিয়েছে। তারা আলতাফের কোন কথা না শুনে তাকে ইচ্ছেমতো মারতে থাকে। কেউ কেউ ভিডিও করছে। আলতাফের মুখ স্পষ্ট দেখা যায় তেমন ভিডিও করে তার সম্পর্কে আজেবাজে কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। আলতাফ সবাইকে বোঝানোর চেষ্টা করে, তারা ভুল ভাবছে। সে তো প্রিয়ার ভালোবাসায় এতটাই অন্ধ যে এখনো ভাবছে প্রিয়া বোধহয় না বুঝে এসব বলছে। প্রিয়া এমন কাণ্ড দেখে মনে খুব হাসে। আলতাফ এক পর্যায়ে উচ্চ শব্দে বলে, আপনারা ভুল করছেন। ও প্রিয়া, ওর সঙ্গে আমার এতদিনের সম্পর্ক। আজ আমরা বিয়ে করতে যাচ্ছি। এত মারও খাওয়ার পরও এই কথা বলা লোকজন এবার প্রিয়ার দিকে তাকায়। কেউ কেউ বলে একত্রে তো উঠতে দেখেছি। প্রিয়া বলে, একসঙ্গে নয়, বরং উনি আমার পিছু নিয়ে উঠেছে বাসে। এমনটাই হবে, এছাড়া তেমন কিছু নয়। আর শুনুন, ওই লোকটা মিথ্যা কথা বলছে। প্রিয়া, তুমি এমন কেন করছো? কে প্রিয়া? এখন মিথ্যা গল্প বানানো হচ্ছে। এরপর বলবি প্রিয়া নামে একজনকে ভালোবাসতি, তার কথা মনে পড়ায় আমাকে বাজেভাবে স্পর্শ করেছিস। মানে পাগল হওয়ার অভিনয় করবি? তোদের আমি ভালোভাবে চিনি। বাসে ট্রেনে মেয়েদের নোংরা স্পর্শ করে যখন ধরা পড়িস তখন এমন গল্প সাজাস।
এরপর আলতাফ প্রিয়াকে প্রিয়া বলায় এবার প্রিয়া বলে উঠে, আমি প্রিয়া নই, আমি মৌমিতা। প্রিয়া অর্থাৎ মৌমিতা নিজের আইডি কার্ড দেখালে সবাই নিশ্চিত হয়ে যায় আলতাফ পাগল হওয়ার অভিনয় করতে চাচ্ছে। এবার প্রিয়া তার পায়ের জুতো খুলে আলতাফের গালে মারে। এই দৃশ্য ক্যামেরা বন্দী হয়ে যায়। প্রিয়া জুতা মেরে বলে, এই বয়সে এসে ধর্মকর্ম বাদ দিয়ে মেয়ের বয়সী মেয়েদেরকে ডিস্টার্ব করার শাস্তি এটা। তোকে আমরা পুলিশে দিলাম না, তবে আশা করি আজকের পর আর তুই এসব করবি না, করার সাহসও দেখাবি না। আলতাফ প্রিয়ার এই রূপ দেখে পুরোপুরি হতভম্ব হয়ে যায়। যার জন্য নিজের স্ত্রী, সন্তান সব ছেড়ে চলে আসলো সেই মেয়েটা তাকে এভাবে অপমান, অপদস্থ করছে। কিন্তু কেন? প্রিয়া বোধহয় আলতাফের মনের কথা বুঝতে পারল। সে শব্দ না করে ঠোঁট নাড়িয়ে বলে, সারপ্রাইজ। আলতাফকে বাস থেকে কুকুরের মতো নামিয়ে দেওয়া হয়। ইতিমধ্যে সে ভাইরাল হয়ে গেছে। লোকজন তার ছবি পোস্ট দিয়ে ক্যাপশনে লিখছে, কচি মেয়ে ধরতে গিয়ে চাচামিয়া কট। আলতাফ এসবের কিছুই জানে না। সে শুধু জানে সে যাকে ভালোবেসে বাড়ি ছেড়েছে সে তাকে ভরা বাসে সবার সামনে অপমানিত করল। সবাই তাকে খুব বাজে লোক ভেবেছে, খুব বাজে। রিমা এটা আঙ্কেল না? রিমার বান্ধবী কথাটি বলে ভিডিওটি দেখায়। আলতাফের কাণ্ড দেখে রিমা পুরো হতভম্ব হয়ে যায়। তার বান্ধবী কিছুটা উপহাস করে বলে, ছি, এই বয়সে তোর বাবা এসব করে বেড়াচ্ছে। অন্য এক বান্ধবী পাশ থেকে বলে উঠে, ভালোই হয়েছে কখনো তোর বাড়ি যায়নি। তোর বাড়ি গেলে তো আমাদের রক্ষে ছিল না। তোর বাবার যা চরিত্র, আমাদের সঙ্গে না কিছু করে বসত। রিমা তাদের কথা শুনে নির্বাক হয়ে যায়। কোন উত্তর দেওয়ার ভাষা পায় না। সেই সময় রানা ফোন দেয়। রিমার প্রথমে সাহস হয় না ফোনটা ধরার। বারবার ফোনে রিং বাজায়, বাধ্য হয়ে ফোনটা ধরে। রিমা ফোনটা ধরতে রানা মলিন গলায় বলে, দেখেছিস বাবার কাণ্ড? হ্যাঁ। রিমা মনমরা কণ্ঠে জবাব দেয়। রানা রাগান্বিত গলায় বলে, লোকটা আমার বাবা আমার ভাবতে লজ্জা হচ্ছে। তার জন্য এখন আমি বন্ধুদের কাছে মুখ দেখাতে পারছি না। পরিবারের সঙ্গে যত ছবি পোস্ট দিয়েছি সব ডিলিট দিয়েছি। তাও সবাই জেনে গেলে এই লোকটা আমাদের শান্তি দিবে না। আমার তো এখন ইচ্ছে করছে গিয়ে জানে মেরে ফেলি। বাবা এমন কাজ করতে পারে সেটা আমিও ভাবতে পারছি না। অবশ্য যে লোক এত বছরের সংসারে রীতি টানতে পারে পরকীয়ার জন্য সে সব পারে। আমরাই আমাদের বাবাকে ভালো ভাবতাম। এটা বলে রিমা এবার কান্না করে দেয়। রানাও মলিন গলায় বলে, হ্যাঁ, এই ঘটনার পর তো এখন আমি ক্লাসে যেতে পারছি না। আমার বারবার মনে হচ্ছে ক্লাসের সবাই আমাকে দেখে হাসবে। মা জানে? রিমার এই প্রশ্ন শুনে রানা জানায় সে মাকে ভিডিওটা পাঠিয়েছে। তার মা হয়তো দেখেছে। রানা এবং রিমা একে অপরকে সান্ত্বনা দিচ্ছিল। এই মুহূর্তে তাদের ভরসা দেওয়ার কেউ নেই। হয়তো তাদের মা এটা দেখে ভেঙে পড়েছে। আর তারা যেখানে আছে সেখানে তো সবাই তাদের নিয়ে হাসাহাসি করতে ব্যস্ত হয়ে পড়েছে। তাই এখন দুই ভাই বোনের ভরসা দুজনেই। সাবিনা তার স্বামীর এসব কাজ দেখে পুরো হতভম্ব হয়ে যায়। আলতাফের চরিত্রের দোষ আছে তাই বলে এতটা জঘন্য সে। সাবিনা এটা মেনে নিতে পারল না। সে ফোন হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়ে। তার কান্নার শব্দ শুনে পাশের ঘর থেকে মেঘা বেরিয়ে আসে। সে এসে সাবিনার পাশে বসে। তার কাঁধে হাত রাখতে সাবিনা তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। মেঘা কিছু বুঝে উঠতে পারে না। সাবিনা তাকে ফোনে থাকা ভিডিওটা দেখিয়ে বলে, এটা আমার স্বামী। মেঘা সবটা বুঝতে পেরে শান্ত গলায় বলে, যার সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছে সে কিভাবে স্বামী হয়? আর আপনি এই লোকটার জন্য কান্না করছেন? এত জঘন্য এক লোকের জন্য কান্নাও বা করছেন কেন আপনি? এটা তো ঠিক নয়। চোখের পানি এমন অপচয় কেন করছেন? মেঘার কথা শুনে সাবিনা চুপ হয়ে যায়। তবে কান্না থামে না। শব্দহীন কান্না করতে থাকে। মেঘা তাকে সান্ত্বনা দিয়ে বলে, আপনার খুশি হওয়া উচিত এমন একটি মানুষের সঙ্গে আপনার নামটা আর জুড়ে নেই সেটা ভেবে। আপনাদের ডিভোর্সের পর আপনি তার এসব নোংরামি দেখতে পেয়েছেন। একটা কাগজের সই বুঝি সব শেষ হয়ে যায়?
সাবিনার মুখে এই কথা শুনে মেঘা জবাব দিতে পারে না। সে প্রসঙ্গ বদলে বলে, আমি আমার খাবারের ব্যবস্থা নিজে করব নাকি আপনি আমাকে খাওয়াবেন? তার বিনিময়ে টাকাটা নিয়ে নিলেন। আচ্ছা, আমিই খাওয়াবনি। এটা শুনে মেঘা কিছুটা গভীর নজরে তাকিয়ে বলে, আপনি আমাকে খাওয়াবেন কিভাবে? কান্না করার পর রান্না করার সময় পাবেন? মনে তো হয় না সময় পাবেন। আপনার এই কান্না তো থামার নয় দেখছি। এটা শুনে সাবিনা ম্লান হাসে। মেঘার মজার স্বরে অন্যরকম ভাবভঙ্গি নিয়ে বলা কথা তার খারাপ লাগছে না। মেঘা বুঝতে পেরে আবার বলে, চুল তো পেকেই গেল। এই বয়সে এসে কান্না করেই যদি সব সময় নষ্ট করেন তবে নিজের ভুলের জন্য অনুশোচনা করে সঠিক পথে হাঁটা শুরু করবেন কিভাবে? ভুল? সাবিনা অবাক হয়ে প্রশ্ন করে। মেঘা মাথা নাড়িয়ে বলে, ভুল মানুষকে জীবনে বেছে নেওয়া, তার জন্য অনবরত চোখের পানি ফেলা, এগুলো বুঝি ভুল নয়? তুমি ঠিকই বলেছ। আমি সত্যি আলতাবকে জীবনে বেছে ভুল করেছি। চরম ভুল। এটা বলে সাবিনা অন্যমনস্ক হয়ে যায়। সে কিছু একটা ভাবছিল। সেই মুহূর্তে কলিং বেল বেজে ওঠে। সাবিনা নিজেকে সামলে চোখের পানি মুছে এসে দরজা খুলে। মেঘাও পিছনে আসে। সাবিনা দরজা খুলে আলতাবকে দেখে প্রচণ্ড রেগে যায়। সে আলতাবের গালে থাপ্পড় মারতে যায়। সেই মুহূর্তে আলতাব কান্নায় ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে বলে, আমি মস্ত বড় ভুল করে ফেলেছি সাবিনা। মস্ত বড় ভুল করেছি। তুমি কোন সাহসে আমার বাড়িতে পা রেখেছ? তোমার ওই নোংরা মুখ নিয়ে আমার বাড়ির দরজায় এসে দাঁড়াতে লজ্জা করল না বুঝি? সাবিনা কঠিন গলায় কথাটি বলে। সেই সময়ে আলতাব হাত জোর করে বলে, সাবিনা আমাকে ক্ষমা করে দাও। আমার তো কিছু নেই। আমার যা আছে সবই তো তোমার কাছে। এখন তুমি আমাকে তাড়িয়ে দিলে আমি কোথায় যাব? কেন আমাকে ডিভোর্স দেওয়ার সময় মনে ছিল না? তখন তো খুব বলছিলে তোমার ভালোবাসা তোমাকে জায়গা দিবে। সে ভালো চাকরি করে। তোমাদের সংসার সুন্দর চলে যাবে। এখন আমার দরজায় এসে আবার দাঁড়িয়েছ কেন? সাবিনা এবং আলতাবের কথোপকথনের মাঝে মেঘা বলে উঠে, আপনি এই নোংরা মানুষটার সঙ্গে কথা বলছেন কেন কাকিমা? দরজা বন্ধ করে দিন মুখের উপর। এই ধরনের মানুষ আপনার মুখ দেখার যোগ্য নয়। আলতাবের নজরে এবার মেঘা আসে। তার কথা শুনে রেগে সে বলে, এই মেয়েটাকে আর এসব ভুলভাল কথা বলছে কেন? এতক্ষণে সাবিনাকে এড়িয়ে আলতাব ঘরে প্রবেশ করে। সাবিনা কঠিন গলায় বলে, ও কোন ভুল বলেনি। তোমার মতো মানুষের মুখ দেখাও পাপ। তাই এখনই আমার বাড়ি থেকে বের হও। দ্রুত বের হও। সাবিনা দেখো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি একজন প্রতারকের ফাঁদে পড়েছি। যা হয়েছে ভুল হয়েছে। আমি বলছি তো। চুপ। তোমার মুখটা দেখতেও আমার ঘৃণা হচ্ছে। তাই ভালো হয় তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এটাই তোমার জন্য ভালো হবে। তুমি নিজে বেরিয়ে না গেলে আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। সেটা হয়তো তোমার জন্য ভালো হবে না। সাবিনার মুখে এই কথা শুনে আলতাব বলে, অন্য ব্যবস্থা মানে? দারোয়ান ডেকে ঘর থেকে বের করে দিব। সাবিনার এই কথায় মেঘা তাল মিলিয়ে বলে, ওনার জন্য এটাই ঠিক। এই মেয়ে চুপ করো। আমাদের স্বামী স্ত্রীর মাঝে কোন কথা বলবে না। আলতাবের এই কথায় সাবিনা প্রতিবাদ করে। সে বলে, তুমি ভুলে যাচ্ছ আমরা আর স্বামী স্ত্রী নই। তাই ভালোয় ভালোয় বের হও নয়তো দারোয়ান ডাকব। ওহ আচ্ছা তাই। আমিও ভালোভাবে ক্ষমা চেয়েছিলাম। যেহেতু তুই সেটা মানছিস না, তাহলে এবার আমাকে নিজের স্বরূপ দেখাতে হয়। তুমি আর কি দেখাবে? তোমার স্বরূপ সবাই ইতিমধ্যে দেখেছে। এভাবে এক কথা দুই কথায় সাবিনা এবং আলতাবের ঝগড়া বেঁধে যায়। তর্কের মাঝে সাবিনা বারবার তাকে ঘর থেকে বের হতে বলে। এটা সাবিনার বাড়ি। আলতাবের সব সম্পত্তি সাবিনার নামে। সেজন্যই এতকাল নিজের নোংরা চরিত্র প্রকাশ করতে পারেনি আলতাব। অনেক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ালেও কাউকে বিয়ে করতে পারেনি। কারণ বিয়ে করলে সব হারাতে হবে। মেয়েরাও এটা জেনে তাকে ছেড়ে দেয়। এবার প্রিয়া অর্থাৎ মৌমিতা সব জেনেই তাকে বিয়ে করার স্বপ্ন দেখিয়ে দুজনের ডিভোর্স করিয়ে দিয়েছে।
আলতাফ জানে সাবিনার বাড়ি, তাই সাবিনা তাকে বের করে দিতে পারে। এখানে সে জোর করে থাকতে পারবে না। তাই সে বলে, আচ্ছা আমি চলে যাচ্ছি। তবে হ্যাঁ, এবার আমি রানা এবং রিমার কাছে যাচ্ছি। মানে? তুমি ওদের কাছে কেন যাবে? যা করেছো তাতে ওরা এখন কোন পরিস্থিতিতে আছে তার ঠিক নেই। তোমার জন্য হয়তো বন্ধুদের সামনে ওরা মুখ তুলে দাঁড়াতে পারবে না। সেখানে তুমি ওদের কাছে গিয়ে ওদের মনের জ্বালা বাড়াতে চাও? এটা শুনে আলতাফ শয়তানি এক হাসি দিয়ে বলে, ওরা ওর বাবার আসল রূপটা দেখল। তাতেই ওদের লজ্জায় মুখ দেখানোর জায়গা নাই। ভাবো তো মায়ের রূপটা দেখার পর কেমন হবে? এটা শুনে সাবিনা হতভম্ব হয়ে যায়। সেই সঙ্গে মেঘাও অবাক হয়। আলতাফ ঠান্ডা গলায় বলে, আমাকে এখানে থাকতে না দিলে আমি ওদের কাছেই যাব এবং তোমার রূপটা সুন্দরভাবে দেখিয়ে আসব। এবার বলো, আমি এখানে থাকবো নাকি চলে যাব? না। সাবিনা কয়েক পা পিছিয়ে যায়। পড়ে যেতে নেয়, মেঘা ধরে ফেলে। সাবিনা বাধ্য হয়ে আলতাফকে এখানেই থাকতে বলে। এটা দেখে মেঘা অবাক হয়ে বলে, আপনি এমন এক জঘন্য লোককে বাড়িতে থাকার অনুমতি দিলেন? সাবিনা কোন কথা না বলে শোবার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আলতাফও অন্য ঘরে চলে যায়। মেঘা পুরো হতবাক হয়ে যায়। আলতাফ সাবিনার সম্পর্ক এমন কি জানে যেটা সন্তানদের কাছে প্রকাশ পেতে দিতে চায় না সাবিনা, যার জন্য এই লোকটাকে বাসায় থাকতে বলল। মেঘা এসব ভাবতে ভাবতে নিজের ঘরে আসলো। এই ঘরের একটি রুম তার জন্য ছেড়ে দিয়েছে সাবিনা। সে তার সেই ঘরটিতে এসেই বসে। অবশ্য এজন্য অগ্রিম ভাড়া নিয়েছে সাবিনা। তবে বিছানা সহ কিছু জিনিস ফ্রি পেল মেঘা। অন্য কোথাও ভাড়া থাকলে এসব অবশ্য পেত না। তাই তার জন্য ভালোই হলো। তার ঘরের সেই বিছানায় বসেই সে ভাবনায় মগ্ন হয়ে গেল। সেই মুহূর্তে কেউ একজন তাকে ফোন দেয়। ফোনটা ধরে মেঘা বলে, হ্যাঁ বাসা পেয়ে গেছি। এটা বলে ফোনটা কেটে দেয়। সে আর কথা বাড়ায় না। তার মাথায় আলতাফ এবং সাবিনের রহস্য ঘুরছে। সে বসে বসে ভাবছিল, সেই সময়ে মানুষের শোরগোলের শব্দ কানে আসলো। সে শব্দ শুনে বাহিরে বের হলে দেখে এই বিল্ডিংয়ে ভাড়া থাকা সবাই এসে জড়ো হয়েছে। মেঘা সবাইকে দেখে অবাক হয়ে যায়। সাবিনা বের হতে সবাই ঘিরে ধরল। সবার একটাই কথা, আলতাফের মতো জঘন্য লোককে সে ঘরে তুলল কেন? একজন তো বলে বসল, লোকটার যে নজর ভালো না সেটা তো আমি আগেই বুঝতে পারছিলাম। শুধু প্রমাণের অভাবে কিছু বলতে পারিনি। আপনাদের না ডিভোর্স হয়েছে? তাহলে আপনার স্বামী এখানে কি করছে? দেখুন, আপনার স্বামী মেয়ের বয়সী একটি মেয়ের সঙ্গে যা করেছে, তারপর আমরা একই বিল্ডিংয়ে তার সঙ্গে থাকার ভরসা পাব না। তাই তাকে ঘরে রাখলে আমরা বাড়ি ছেড়ে দিব। একজন এই কথা বলে উঠলে অন্য একজন প্রতিবাদ করে বলে, আমরা বাড়ি ছাড়ব কেন? ডিভোর্স হওয়ার পর তারা স্বামী স্ত্রী একই বাসা থাকলে তো আমরা এদের সালিশ করব। এসব নোংরামি তো চলবে না। দেখুন, আমি তার সঙ্গে থাকতে চাই না। সে জোরপূর্বক বাসায় এসে উঠেছে। এসে ঘরের মধ্যে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। আমিও চাই সে আমার বাসা থেকে বের হয়ে যাক। সাবিনার এই কথাগুলো সবার মুখ বন্ধ করে দিল। এতক্ষণ তারা ভাবছিল সাবিনা ডিভোর্সের পরও তার স্বামীকে ঘরে জায়গা দিয়েছে। কিন্তু বিষয়টা যে অন্য। আলতাফ জোর করে বাসায় উঠে রয়েছে। এটা বুঝতে পেরে সবাই বলে, তার মানে ওই লোকটা জোর করে এখানে থাকছে। আপনি চিন্তা করবেন না। ঘটনা এমন হলে ওনার মতো নোংরা লোককে কিভাবে বের করতে হয় সেটা আমরা জানি। আমরা আপনার হয়ে কাজটা করে দিচ্ছি। এরপর সবাই গিয়ে আলতাফের ঘরের দরজায় ধাক্কা দেয়। তাকে দরজা খুলতে বলে। আলতাফে ভেতরে বসে ভয় কাঁপছিল। বিল্ডিংয়ের সবাই যে ইতিমধ্যে তার বাসের ভিডিও দেখেছে এবং তাকে এই বাড়িতে আসতে দেখে চলে এসে ঝামেলা করছে, সেটা বুঝতে পেরে আলতাফ ভয় পায়। এখন সবাই মিলে তাকে তাড়িয়ে দিলে তো তার যাওয়ার কোন জায়গা থাকবে না। তার তো কিছুই নেই। বাহিরে গিয়ে কারো সাহায্য চাইবে তেমন আত্মীয় নেই। প্রিয়ার মতো সুন্দরী ছোট এক মেয়ে তাকে ভালোবেসেছে, এটা তার কাছে স্বপ্নের মতো ছিল। তার ভালোবাসার মায় পড়ে আলতাফ হিতাহিত জ্ঞান হারিয়ে সব হারালো। বাসের ওই ঘটনার পর সে বাসায় কিভাবে এসেছে একমাত্র সে জানে। একটি অটোতে ওঠার পর সেখানে এক যাত্রী তাকে চিনতে পারে।
সে অটো ড্রাইভারকে বলতে সেই অটো থেকে তাকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়। পরবর্তীতে তাকে বাধ্য হয়ে মুখ লুকিয়ে অন্য অটোতে উঠতে হয়। অতঃপর এখানে আসা। সে আগেই বুঝেছিল সাবিনা তাকে এখানে থাকতে দিবে না, তাই সাবিনাকে ভয় দেখিয়ে এখানে থাকার ব্যবস্থা করে নিবে ভেবেছিল। কিন্তু এখন সবাই মিলে তাকে তাড়ালে তো তার কিছু করার থাকবে না। এসব ভেবে আলতাফ খুব ভয় পাচ্ছিল। বাহিরে সবাই দরজা ধাক্কাচ্ছে, এত জোরে ধাক্কাচ্ছে মনে হয় ভেঙেই ফেলবে। আর চিৎকার করে বলে, কুতত্তার বাচ্চা বের হ, আমাদের ঘরে মেয়ে বউ আছে। তোর মতো কুলাঙ্গারকে এখানে রেখে দিয়ে আমরা তো নিজেদের বিপদ বাড়াতে পারি না। বের হ। আলতাফ না পেরে দরজা খুলে। সে দরজা খুলতে সবাই তার দিকে তেড়ে আসে। সে হাত জোর করে বলে, দয়া করে আমার কথাটা শুনুন। চুপ, তোর মতো বাজে লোকের কথা কি শুনব? কেউ একজন এই কথা বলে উঠতে আলতাফ অনুনয়ের স্বরে বলে, দেখুন আমি আমার মান সম্মান, বাড়ি, ঘর, স্ত্রী সন্তান সব হারিয়েছি। এখন এই মুহূর্তে আমার যাওয়ার কোন জায়গা নাই, আমাকে অন্তত আমার একটা ব্যবস্থা করার সময় দিন। আলতাফের কথায় কেউ গুরুত্ব দিচ্ছে না। আলতাফ সাবিনের পাশে এসে তাকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, তুমি একটু বোঝাও। আমি আমার মাথা গোঁজার একটা ঠাঁই পেলে চলে যাব। অন্তত 2টা দিন আমাকে থাকতে দাও। মগের মুল্লুক পেয়েছেন? 2টা দিন থাকবেন? কার সঙ্গে? যে স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন তার সঙ্গে? এসব কথা শুনে আলতাফ সাবিনাকে আবারও পুরনো কথা মনে করিয়ে দেয়। সাবিনা এবার সবার উদ্দেশ্য বলে, আমি একটা কথা বলি। সবাই থেমে যায়। সাবিনা শান্ত গলায় বলে, আজ হয়তো তার সঙ্গে আমার কোন সম্পর্ক নেই, কিন্তু একটা সময় সে আমার স্বামী ছিল, আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ ছিল। এখন তার রাত কাটানোর মতো মাথার উপর একটা ছাদ নেই। তাছাড়া তার আসল রূপ যেহেতু প্রকাশ পেয়েছে সেহেতু কেউ তাকে বাসা ভাড়াও দিবে না। কিন্তু আমি তো তাকে ফেলে দিতে পারছি না। তার মানে আপনি আপনার ডিভোর্স দেওয়া স্বামীর সঙ্গে থাকবেন? এই কথাটি একজন বলতে সবাই ছি ছি করে উঠল। সাবিনা সবাইকে থামিয়ে বলল, প্লিজ আমার কথাটা শুনুন। আমি তার সঙ্গে থাকতে চাচ্ছি না, বা আমার ঘরে রাখতে চাচ্ছি না। তাছাড়া আমার ঘরের একটি রুম আমি মেঘাকে ভাড়া দিয়েছি। এখন এখানে তাকে রেখে আমি মেঘার ক্ষতি করতে পারি না। তার যা স্বভাব, আমি শুধু তাকে একজন ভাড়াটিয়ার মতো ভাড়া দিতে চাই আমার ঘর। তবে সেটা এখানে নয়, আমাদের দারোয়ান যেখানে থাকে সেখানে। কয়েকটা দিনের জন্য আমি শুধু তাকে সেখানে থাকার অনুমতি দিতে চাই। তবে হ্যাঁ, তার বিনিময়ে ভাড়া অথবা দারোয়ানের কাজে সাহায্য করতে হবে তাকে। শুধুমাত্র এই শর্তেই থাকতে দেওয়া হবে। সবাই আলতাফকে গালমন্দ করলেও এই কথায় তেমন দ্বিমত জানায় না। তাছাড়া আলতাফ তাদের কাছে হাত জোর করে বলছে, আমি তো এতদিন ছিলাম। আপনাদের কোন ক্ষতি হয়েছে? হয়নি তো? দয়া করে কয়েকটা দিন থাকতে দিন। বাহিরে বের হলে লোকজন আমাকে ধরে মেরেই ফেলবে। আমি না হয় একটা ভুল করেছি, তার জন্য ক্ষমা চাই। এই ভুলের শাস্তি স্বরূপ আপনারা আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিবেন না। সবাই তাই দয়া দেখিয়ে রাজি হয়। মেঘা এতক্ষণ দাঁড়িয়ে সবার কাণ্ড দেখছিল। লোকজন ধীরে ধীরে যার যার ফ্ল্যাটে চলে যায়। তবে 2জন বলে যায়, আমরা এখানে থাকব না। সরি, এমন খারাপ মানুষ যেখানে আছে সেখানে আমাদের থাকা সম্ভব নয়। তারা 2 দিনের মধ্যে বাসা ছেড়ে দিবে জানিয়ে চলে যায়। সাবিনা তাদের কিছুই বলে না। সবাই চলে গেলে সাবিনা আলতাফকে বলে, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে দারোয়ানের সঙ্গে কাজ করো। এখন থেকে সেখানেই থাকবে, এখানে আসার চেষ্টাও করবে না। সুযোগ পেয়ে এভাবে আমাকে দারোয়ানের ঘরে পাঠালে? তুমি চাইলে অন্য ব্যবস্থা করতেই পারতে, কিন্তু সেটা করলে না। আলতাফের এই কথা শুনে সাবিনা তার দিকে আঙুল তুলে বলে, তোমার মতো মানুষকে থাকতে দিয়েছে এটাই অনেক, তাই এটা নিয়ে খুশি থাকো। সাবিনা? আলতাফ চোখ রাঙিয়ে উঠে। সাবিনা সেটায় গুরুত্ব না দিয়ে বলে, একদম নয়। তুমি যদি ভেবে থাকো আমি তোমাকে ভয় পাই তাহলে ভুল ভাবছ। আমি ভয় পেয়ে তোমাকে এখানে থাকার অনুমতি দেইনি, বরং দয়া দেখিয়ে দিয়েছি।
হ্যাঁ, দয়া দেখিয়ে। ভয় মোটেই পাই না। তাই তোমার যা ইচ্ছা করতে পারো। তোমার কথা আমার সন্তানরা বিশ্বাস করবে না। করলেও তারা বুঝবে তাদের মা কোন পরিস্থিতিতে কি করেছে। এটা বলে সাবিনা আলতাফকে বেরিয়ে যেতে বলে। আলতাফ কথা না বাড়িয়ে বেরিয়ে যায়। আলতাফ বেরিয়ে যেতেই সাবিনা সোফায় বসে পড়ে। সে বসে কান্না করে দেয়। সেদিন আলতাফ তার কথা শুনে তাকে ডিভোর্স না দিলে আজকের দিনটা তাকে দেখতে হতো না। তাদের 25 বছরের সংসার জীবন আর কটা বছর না হয় কাটিয়ে দিত। তা না করে হাঁটুর বয়সী এক মেয়ের সঙ্গে জড়িয়ে গেছে। দিল তো মেয়েটা এভাবে বাসের মধ্যে অপদস্থ করে। এসব বিড়বিড় করে সাবিনা কান্নায় ভেঙে পড়ে। মেঘা অবাক হয়ে বলে, মেয়েটা ফাঁসিয়ে দিয়েছে মানে? সাবিনা মেঘার কণ্ঠ শুনে তার দিকে তাকায়। মেঘা এসে তার পাশে বসে। সাবিনা শান্ত গলায় বলে, আমি আলতাফের কথা বিশ্বাস করি। ওর চরিত্রের দোষ আছে। কিন্তু তাই বলে যে ভিড় বাসে ও কোন মেয়ের সঙ্গে নোংরামি করবে, এত সাহস ওর নেই। তাছাড়া এই মেয়ের সঙ্গে যে ওর সম্পর্ক ছিল সেটা আমি সেদিনই জেনেছি। সেদিন ওর ফোনে আমি এই মেয়ের ছবি দেখেছি। তাই এই মেয়েটাই যে প্রেমের নামে একে ফাঁসিয়েছে এটা মিথ্যা নয়। হয়তো টাকা পয়সার জন্য ওকে ধরেছিল। যেই শুনেছে সব আমার নামে, তখন নিজের আসল রূপ দেখিয়ে দিয়েছে। নয়তো এত ছোট মেয়ে এমন বুড়ো বয়সের পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়বে কেন? নির্লজ্জ বেহায়া মেয়ে। টাকা দেখলে এরা বুড়ো দেখে না। এতটাই খারাপ এরা। সাবিনা শেষ কথাগুলো খুব রাগ নিয়ে বলে। মেঘা তার কথা শুনে কিছুটা অবাক হয়ে বলে, আপনি নিশ্চিত এই মেয়ের সঙ্গে ওনার প্রেমের সম্পর্ক ছিল? সত্যি? এতটুকু মেয়ের সঙ্গে? সাবিনা হ্যাঁসূচক মাথা নাড়ালে মেঘা অবাক হয়ে যায়। তার বয়সী মেয়েটা। এই মেয়ে নাকি তার বাবার চেয়েও মনে হয় বড়। আলতাফ তার সঙ্গে প্রেম করেছে, তাও টাকার জন্য। অতঃপর টাকা না পেয়ে তাকে অপমান করল। মেঘা এটা বিশ্বাস করতে পারছে না। তার মনে হচ্ছে বাসের ঘটনাই সত্যি। কিন্তু সাবিনা খুব জোরের সঙ্গে কথাটি বলে। মেঘা তাই চুপ করে যায়। সাবিনা মন খারাপ করে বসে থাকে। সাবিনার মন খারাপ দেখে মেঘা বলে, ঘুরতে যাবেন? মানে? সাবিনা বুঝতে না পেরে অবাক হয়ে তার দিকে তাকায়। মেঘা নরম গলায় বলে, যে আপনাকে ঠকালো তার কথা ভেবে মন খারাপ করে না থেকে বরং একটু ঘুরতে চলুন। দেখবেন মনটা ফ্রেশ লাগবে। মুক্ত বাতাসে নিঃশ্বাস নিয়ে দেখুন, খুব ভালো লাগবে। মনের ভেতরে থাকা সব ভারী জিনিস নেমে যাবে। তুমি আমার মতো বুড়ো একজনকে নিয়ে ঘুরতে যাবে? তোমার বোরিং লাগবে না? সাবিনার এই প্রশ্নটা শুনে মেঘা নাসূচক মাথা নাড়ায়। অতঃপর বলে, আপনাকে না আমার খুব কাছের মানুষ মনে হয়। আমি জানি না, আমি সবসময় সুখ দুঃখ বিনিময়ের কথা যাকে বলি তাকেই খুব আপন লাগে, সেজন্য নাকি অন্য কারণে। তবে আপনাকে অন্যদের চেয়ে বেশি আপন লাগে। তাই তো আপনার বাসায় থাকতে চলে এলাম। এজন্যই আমার মনে হয় আপনার সঙ্গে ঘুরলে আমার ভালো লাগবে। হয়তো খুব ভালো লাগবে। মেঘার মুখে এই কথা শুনে সাবিনা কিছুটা হকচকিয়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে বলে, জানি না আমার সঙ্গে কি হচ্ছে। তবে তোমার মুখটা যখন থেকে দেখেছি তখন থেকেই খুব মায়া লাগছে। যখন তুমি বললে তুমি রাতটা পার্কে কাটিয়েছ তখন আমার খুব খারাপ লেগেছে। আমার মনে হয়েছে, ওই সময়ে যদি কোন শকুনের নজর তোমার দিকে পড়তো তাহলে তোমার কি হবে? আমি সচরাচর এক কথায় কাউকে বাসা ভাড়া দেই না। নিজের ফ্লোরের একটা ঘর ছাড়া তো দূরের কথা। সেখানে তোমাকেই কেন জানি দিয়ে দিলাম। আচ্ছা, তুমি কি আমার কাছের কেউ? এটা শুনে মেঘা মুচকি হাসি দেয়। হাসি মুখে ধরে রেখেই বলে, না, আমি আপনার কাছের কেউ নই। তবে আমি আপনাকে দেখে মনের যে টান অনুভব করেছি আপনার মাতৃহৃদয় হয়তো সেই একই টান অনুভব করেছে। তাই মনের টানে আমাদের কাছে লাগছে একে অপরকে। এটা শুনে সাবিনা জবাব দেয় না। সে অদ্ভুত এক মায়ের নজরে মেঘার দিকে তাকিয়ে থাকে। মেঘা এটা লক্ষ্য করে শান্ত গলায় বলে, চলুন না ঘুরে আসি। সাবিনা এবং মেঘা ঘুরতে বের হয়। বাড়ির বাহিরে বের হলে আলতাফের মুখোমুখি হয় সাবিনা। এটা দেখে মেঘা সাবিনার কানের কাছে বিড়বিড় করে বলে,
তাকে নিজের দুঃখ নয় সুখটা দেখান। এটাই তার জন্য যথার্থ শাস্তি। মেঘার কথার ভাবার্থ বুঝতে পেরে সাবিনা হাসিমুখে মেঘাকে বলে, গাড়ি করে যেতে ইচ্ছে করছে না, চলো দুজন রিকশা করে যাই, রিকশায় ঘোরার মজাই আলাদা। হ্যাঁ চলুন, মেঘা হাসি মুখে জবাব দেয়। আলতাব অবাক হয়ে যায়। তাদের জীবনের এই অবস্থা সেই মুহূর্তে সাবিনা ঘুরতে যাচ্ছে, তাও এত খুশি মনে। মেঘা রিকশা ডাকতে চলে গেলে আলতাব সাবিনাকে বলে, তোমার মনে এত খুশি আসছে কিভাবে? খুশি না থাকার কি হলো? কেউ একজন আমাকে ডিভোর্স দিয়েছে বলে আমি আমার জীবনের সব খুশি বিসর্জন দিব? সরি, কুচি মেয়ে পেয়ে বুড়ি বউকে ভুলে যাওয়া স্বামীর কথা ভেবে এত বড় ত্যাগ স্বীকার করতে পারবো না। এতটা খারাপ সময় আসে নাই আমার। এটা বলে সাবিনা আলতাবকে এড়িয়ে চলে যায়। আলতাব মনে ভীষণ কষ্ট পায়। নিজের সামান্য এক ভুলের জন্য সব হারালো। আলতাব মলিন মুখে সাবিনার উদ্দেশ্য বলে, হ্যাঁ ভালো থাকো। সাবিনা কথাটা শুনেও শুনল না। ইতিমধ্যে মেঘা রিকশা নিয়ে আসে। সাবিনা উঠতে নেয় তখন মেঘা হাত বাড়িয়ে দেয়। সাবিনা হাসি মুখে তার হাত ধরে রিকশায় ওঠে। দুজনে রিকশায় করে পুরো শহরটা ঘোরার সিদ্ধান্ত নেয়। সাবিনার বিষয়টা খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। পুরোটা দিন মেঘা তাকে খুশি করার জন্য অনেক কিছু করেছে। সবকিছু সাবিনার ভালো লেগেছে। সেই সঙ্গে তার মনে প্রশ্নও জেগেছে, দিনের পরিচয়ের এই মেয়েটি কেন তার এত ভালো চাচ্ছে। ওই মনের টানে কাছের মানুষ হলাম যে। সাবিনার অবাক হয়ে যায়। তার মনে মনে বলা কথাটি মেঘা শুনতে পেল। সত্যি বলতে শুনতে তো পায়নি, তবে বুঝতে পেরেছে। অবশেষে মেঘা এবং সাবিনা আইসক্রিম খেতে খেতে বাসায় ফেরে। সাবিনা এবং মেঘা হাসি মুখেই তাদের ফ্লোরে আসে। সেখানে এসে সাবিনা হতবাক হয়ে যায়। ঘরের দরজা খোলা। সাবিনা দরজা খুলে দ্রুত পায়ে ভেতরে প্রবেশ করে। ভেতরে গিয়ে রানা এবং রিমাকে দেখে স্বস্তি পায়। রানা সাবিনাকে দেখেই বলে, বাহ, ঘোরাফেরা ভালোই তো হচ্ছে। মানে? সাবিনা বুঝতে না পেরে জিজ্ঞেস করে। রানা কিছুটা রাগ নিয়ে বলে, এদিকে তোমার স্বামীর জন্য আমাদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। ক্লাস, ক্যাম্পাস, হোস্টেল, কোথাও শান্তি পাচ্ছি না। সবাই আমাদের নিয়ে হাসাহাসিতে মেতে উঠেছে। সেখানে তুমি ওই কুলাঙ্গরকে এখানে দারোয়ানের সঙ্গে থাকতে দিয়েছ। আবার অন্য এক অপরিচিত মেয়ের সঙ্গে ঘুরতেও যাচ্ছ। তোমার দিন তো ভালোই কাটছে। ভাইয়া থামো, তুই বুঝতে পারছিস না মায়ের উপর দিয়ে কি যাচ্ছে? সেখানে সে যদি একটু মনটা হালকা করতে ঘুরতে যায়, আমাদের তো সেটা সাপোর্ট করা উচিত। রিমার কথা শুনে রানা আরও রেগে যায়। তার মনে পড়ে যায় তার সঙ্গে কি হয়েছে। বন্ধুরা তার বাবার কাণ্ড নিয়ে তার সঙ্গে মজা নিচ্ছে। সে না পেরে যখন বলে তার বাবা মা আলাদা হয়ে গেছে, বাবার সঙ্গে তাদের আর সম্পর্ক নাই। এই কথা রানা বলেছিল এই আশায় যে এটা বললে অন্তত সবাই তাদের কথা শোনাবে না। কিন্তু তেমন কিছু হয়নি, বরং উল্টো হয়েছে। এটা শুনে আরও রানাকে বেশি করে কথা শুনিয়েছে, আরও বেশি মজা নিয়েছে। রিমার ক্ষেত্রে এতটা হয়নি, সবাই তার বাবাকে চিনত না তাই। কিন্তু রানার প্রোফাইলে তাদের ফ্যামিলি ফটো থাকায় ঘটনা সবাই জেনে যায়। তবে রিমাও কম সহ্য করেনি। অতঃপর তারা দুই ভাই বোন এসব সহ্য করতে না পেরে বাসায় আসে। এখানে এসেও শান্তি নাই। প্রতিবেশীরাও আকারে ইঙ্গিতে কথা শুনিয়েছে। এসব সাবিনা বুঝতে পেরে সন্তানদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তবে রানা এসব শুনতে চায় না। সে মাকে দূরে সরিয়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে নেয়। রিমা এটা দেখে বলে, মা ভাইয়াকে একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। সাবিনা মাথা নাড়ায়। মেঘা এখানে কি বলবে বুঝতে না পেরে বলে, আমি আমার ঘরে যাচ্ছি। যাও। সাবিনা কথাটি বলতে মেঘা চলে যায়। মেঘা চলে যেতে রিমা বলে, মা আমাদের এই ফ্লোর তো তুমি ভাড়া দাও না, এটা তো আমাদের ঘর। ঘরের মধ্যে একটি রুমটাকে ছেড়ে দিলে, কিন্তু কেন? মেয়েটা বাসা খুঁজে পাচ্ছিল না। আমার তার জন্য বেশ মায়া হচ্ছিল।
তাই দিলাম। আমাদের এখানে তো 2টা রুম এমনি ফাঁকা থাকে, একটাতে থাকুক সে। সাবিনার এই কথায় রিমা সন্দিহান গলায় বলে, এভাবে তাকে বাসায় জায়গা দেওয়া ঠিক হলো? যদি মেয়েটার মতলব খারাপ হয়? এটা শুনে সাবিনা তাকে চিন্তা করতে বারণ করে। সে দেখে নিবে বিষয়টা। এই সন্দেহ সাবিনারও ছিল। তবে আজকে একসঙ্গে ঘোরার পর পুরোপুরিভাবে সব সন্দেহ দূর হয়ে গেছে। মেয়েটাকে তার ভীষণ মিষ্টি মনে হচ্ছে। খুবই ভালো মেয়ে। সাবিনা এখন মেয়েটাকে নিয়ে চিন্তিত নয়। সে এখন রানা এবং রিমা এখানে আসার চিন্তায় পড়ে যায়। আলতাবের সঙ্গে তাদের দেখা হলে এবং সে যদি কিছু বলে দেয় সেই ভয়টা হচ্ছে সাবিনার। কয়েকদিন কেটে যায়। রিমা এবং রানা নিজেদের ঘরবন্দি করে রেখেছে। বাহিরে বের হলেই প্রতিবেশীদের নানা কথা কানে আসে। মাঝে মাঝে তো তাদের হাসির শব্দ শুনলেও তাদের ভয় হয়। তাদের নিয়ে না হাসলেও তাদের মনে হয় তারা বোধ হয় তাদের দেখেই হাসছে। সেজন্য ঘর থেকে বের হওয়া বাদ দিয়েছে। সাবিনা তার সন্তানদের যতটা পারছে সামলাচ্ছে। সেই সঙ্গে মেঘা সকালে নিজের কাজে বেরিয়ে যায়, বিকালে ফিরে এসে সাবিনা এবং রিমার সঙ্গে বেশ গল্প করে। তাদের সময় দেয়। সেই সঙ্গে এই পরিস্থিতিতে নিজেদের সামলানোর অনুপ্রেরণা দেয়। তবে মেঘার রানার সঙ্গে তেমন কথা হয় না। এভাবেই কয়েকটা দিন কেটে গেছে। আলতাফ হঠাৎ এসে সাবিনার দরজায় দাঁড়ায়। সাবিনা এটা দেখে রেগে যায়। সে রাগান্বিত গলায় বলে, তোমাকে না বলেছি নিচতলায় থাকবে সব সময়, কখনো আমাদের এখানে আসবে না, তাহলে আসছো কেন? আমার কিছু টাকা লাগবে। এটা শুনে সাবিনা আরো রেগে যায়। আলতাফের গলা পেয়ে রিমা এবং রানাও বের হয়। রানা তো আলতাফকে দেখে রেগে যায়। সে তেড়ে এসে বলে, তোর লজ্জা করে না? নিজের নোংরা মুখটা নিয়ে আমাদের সামনে এসে দাঁড়িয়েছিস, একটুও লজ্জা করে না? নিজের সন্তানের মুখে এমন কথা শুনে আলতাফ অসহায় চোখে তাকায়। পরক্ষণে নিজেকে সামলে বলে, সাবিনা আমাকে কিছু টাকা দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। মামার বাড়ির আবদার? আমার মা তোকে টাকা দিবে কেন? রানা কথাটি বললে সাবিনাও তাল মেলায়। সে আলতাফকে টাকা দিবে না। আলতাফ অনুরোধ করে বলে, প্লিজ টাকাটা দাও। সেদিন বাসে যে আমি কিছু করিনি সেটা প্রমাণ করতে একজনকে টাকা দিতে হবে। তাই চাচ্ছি, আমাকে একবার সুযোগ দাও। রানা তো তার কোন কথাই শুনতে চাচ্ছিল না। সে মা রতেই যাচ্ছিল। রিমা এবং সাবিনা থামায়। সাবিনাও টাকা দিতে রাজি হয় না। রিমা নরম গলায় বলে, প্লিজ বাবা তুমি আমাদের সামনে থেকে যাও। তোমার জন্য আমাদের জীবনটা তো পুরো শেষ হয়ে গেছে। এবার দয়া করে যাও। আমরা ভালো থাকছি সেটা থাকতে দাও। এর সঙ্গে এত ভালোভাবে কথা বলছিস কেন? একে থাকতে দেওয়াই ভুল হয়েছে। একে এই পাড়া থেকে বের করে দেওয়া উচিত। আমি দারোয়ানকে ডাকছি। রানার মুখে এই কথা শুনে আলতাফ এবার রেগে গিয়ে বলে, চুপ বেয়াদব। তুই আমার বাড়ি থেকে আমাকে বের করবি? নেহাত একটা ভুল করেছি তাই দারোয়ানের সঙ্গে থাকতে রাজি হয়েছি। এটার মাধ্যমে ভুল শুধরাতে চেয়েছি। ক্ষমা চাচ্ছি। তার মানে এটা নয় যে তোরা আমার আপন হয়ে আমার সঙ্গে কুকুরের মতো আচরণ করবি। ভুলে যাস না এটা আমার বাড়ি। এটা তোমার বাড়ি নয়। তুমি ভুলে যাচ্ছ। এটা একসময় হয়তো তোমার বাড়ি ছিল, কিন্তু এখন নেই। সাবিনার কথাটি শুনে আলতাফও ঠান্ডা মাথায় বলে, তাই না? তা বলবো আমার এই বাড়িটা তুমি কিভাবে তোমার রূপ যৌবন দিয়ে হাতিয়ে নিয়েছ? সুযোগ পেয়ে আমার সন্তানদের আমার বিপক্ষে পাঠিয়ে দিয়েছ। তো বলবো তাদের তোমার কীর্তি, কিভাবে মানুষকে নিজের মোহে বন্দি করে তার সব লিখে নিয়েছ। বলবো? এটা শুনে সাবিনা ভয় না পেয়ে খুব কৌশলে বলে, হ্যাঁ বলো। স্বামী চরিত্রহীন, অন্যের মোহে পড়ে আমার সন্তানদের ঠকাতে পারে ভেবে আমি সবকিছু সময় থাকতে বুঝে নিয়েছি। এটা যদি আমার ভুল হয় তবে ভুল। আমি যা করেছি আমার সন্তানদের জন্য। একদম নাটক করবে না। এটা বলতে রানা এসে আলতাফকে ধাক্কা দেয়। সেই মুহূর্তে মেঘাও কাজ থেকে বাড়ি ফিরে। সে এসব দেখে অবাক হয়ে যায়। রানা রাগান্বিত গলায় বলে,
একদম আমার মায়ের সঙ্গে তর্ক করবে না। এখনই আমাদের বাড়ি থেকে বের হও। আমার মা তোমার থেকে সব সম্পত্তি আগেই নিজের করে নিয়েছে, বেশ করেছে। নয়তো মেয়ের বয়সী এক মেয়েকে আজ সব দিয়ে দিতে, আমাদের পথে বসাতে। এটা শুনে আলতাফ সাবিনাকে গালি দিয়ে বলে, সত্যিটা বল। তোর ছেলেকে বল তুইও ধোয়া তুলসী পাতা না। একটু থেমে আলতাফ রানাকে ধাক্কা দিয়ে সাবিনাকে চেপে ধরে বলে, তুই বুঝি ভালো খা। তুই জানতি না আমার চরিত্র খারাপ? আমি বউ থাকতে অন্য মেয়েকে সময় দেই। সেসব জেনেও আমাকে বিয়ে করেছিস কেন? তুই ভালো খা, মা। ভালো হলে তো করতি না। বল তোর ছেলেকে তোর প্রথম ছেলেটা কিভাবে মারা না গেলে সেটার বয়স এখন 26 বছর হতো। কিভাবে হতো, যেখানে আমাদের বিয়ের বয়স 25? বল খা। এসব শুনে রানা এবং রিমা হতভম্ব হয়ে যায়। সাবিনা রাগান্বিত গলায় বলে, অবুঝ বয়সে তোর সঙ্গে ভালোবাসার জালে ফেঁসে গিয়েছিলাম বলেই তো নিজের সম্মানের জন্য তোকে বিয়ে করতে হয়েছে। নয়তো তোর মতো চরিত্রহীনের সঙ্গে ঘরকে করত। আলতাব এবং সাবিনা একে অপরকে দোষারোপ করে গালি দিয়ে যাচ্ছে। এসব দেখে রানা এবং রিমা যা বোঝার বুঝে যায়। তারা দুজনকে চুপ করিয়ে আলতাবকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের দেয়। সেই সঙ্গে এখানে আর আসলে খবর করে দিবে বলে জানায়। আলতাব আবার ঘরের মধ্যে প্রবেশ করতে গেলে রানা দরজা বন্ধ করে দেয়। এতক্ষণে ঘরের ভেতর মেঘা প্রবেশ করে গিয়েছে। সেও সাবিনা এবং আলতাবের কথা শুনে অবাক হয়। আলতাব শেষে আরও কিছু বলতে চাচ্ছিল, কিন্তু পারেনি। তার আগে রানা বের করে দিয়েছে। তবুও আলতাব দরজার বাহিরে দাঁড়িয়ে বলছিল, তোরা আরও অনেক কিছু জানিস না। শোন, তোদের মায়ের কীর্তি শোন। এই সাবিনা আমাকে টাকা দাও। টাকা না দিলে আমি সব বলে দিব। সবাইকে বলে দিব। একা আমি দোষী হয়ে থাকব না। রানা এবং রিমা সাবিনার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে আছে। সাবিনা অসহায় চোখে তাদের দেখে। রানা শান্ত গলায় বলে, বিয়ের আগেই তোমরা দুজন সন্তানের বাবা মা হয়ে গিয়েছিলে। তোর বাবার ভালোবাসার মায়া আমি ফেঁসে গিয়েছিলাম। অনেক বাজেভাবে ফেঁসে গিয়েছিলাম। সাবিনার মুখে এই কথা শুনে রানা রিমাকে বলে, ব্যাগ গুছিয়ে নে। এর চেয়ে আমরা পড়ালেখা করলে কাজে দিবে। কথা তো এখানে সবার শুনছি, সেখানে না হয় শুনলাম। তাছাড়া এখন যা হচ্ছে তাতে প্রতিবেশীরা এবার বাবার সঙ্গে মাকে নিয়েও পড়বে। আমাদের বাবা মায়ের অপকর্মের জন্য এখন এখানে পড়ে ক্যারিয়ার এবং জীবন দুটোই নষ্ট করার কোন মানে হয় না। তার চেয়ে ক্যারিয়ারের জন্য পড়ালেখাটা শেষ করি। যদিও রিমা যেতে চাচ্ছিল না, তবে সাবিনারও মনে হয় রানার এই সিদ্ধান্তই সঠিক। আলতাব যা শুরু করেছে তাতে এই কথা বিল্ডিংয়ের সবার মাঝে ছড়াতে সময় লাগবে না। তাই তাদের দূরে থাকাই ভালো। তাছাড়া তাদের পড়ালেখা তো শেষ করতে হবে। মেঘা এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করে। সেদিন বিকালেই রানা এবং রিমা বিদায় নিলে সাবিনা কান্নায় ভেঙে পড়ে। সেই সময়ে মেঘা এসে সাবিনাকে সান্ত্বনা দেয়। সে বুঝতে পেরেছে সেদিন আলতাব কোন ভয় দেখিয়ে ঘরে স্থান পেয়েছিল। আজ তো সেটা সন্তানদের সামনে প্রকাশ হয়েই গেছে। আজকাল তো এরকম ঘটনা অনেক ঘটছে। বিয়ের আগেই প্রেমিক প্রেমিকা ঘনিষ্ঠ সময় কাটাচ্ছে। সেখানে সাবিনা 25 বছর আগে করা কাজের জন্য এখনও অনুতপ্ত হচ্ছে। এটা তো ভালো গুণ। মেঘা সাবিনাকে বলে, আপনি খুব ভালো মানুষ। তাই তো নিজের ভুলটা বুঝতে পেরেছেন। এসব নিয়ে কষ্ট পাবেন না। যা হয়ে গেছে তা হয়ে গেছে। যা ঘটে গেছে তা তো বদলানো যাবে না। তাই বলে কি সব ভুলে যাওয়া যায়? সাবিনার মুখে এই কথা শুনে মেঘা নরম গলায় জিজ্ঞেস করে, আপনার প্রথম বাচ্চাটা মারা গেল কিভাবে? সাবিনা খুব সংক্ষেপে বিষয়টি খুলে বলে, সে গর্ভবতী হয়ে যাওয়ায় আলতাবকে বিয়ের জন্য চাপ দেয়। অতঃপর 4 মাসের গর্ভাবস্থায় তাদের বিয়ে হয়। আলতাবের কথাটি পুরোপুরি সত্যি নয়। সেই সন্তান বেঁচে থাকলে তার বয়স 26 হতো না। এই কথাটি সে রানা এবং রিমার সামনে এজন্য বলেছে যাতে খুব সহজে তারা বুঝতে পারে সাবিনা বিয়ের আগেই গর্ভবতী হয়েছিল। সেজন্য বাড়িয়ে বলেছে। সেই সন্তানটি নষ্ট হয়ে যায়, পেটের মধ্যেই মারা যায়।
সেজন্য থাকেনি। এই কথা শোনার পর মেঘা কিছু বলার ভাষা খুঁজে পায় না। সাবিনা বুঝতে পেরে বলে, কোন মা চায় না তার সন্তানদের কাছে খারাপ হতে? আমিও চাইনি। আমি বিয়ের আগেই একটি ভুল করে ফেলেছিলাম। এটা সন্তানদের কাছে প্রকাশ পাওয়া শোভনীয় নয়। সেজন্য ভয় পাচ্ছিলাম, আর সেই ভয়টা কাজে লাগিয়ে আলতাব আমার থেকে টাকা নিতে চাচ্ছিল। লাভ না হওয়ায় এমনভাবে সবটা বলল যে রানা এবং রিমা সব বুঝে গেল। সাবিনা কথাটি বলে নীরবে চোখের পানি ফেলে। মেঘা নিজের হাত দিয়ে চোখের পানিটা মুছে দিতে সাবিনা কিছুটা কেঁপে ওঠে। সে পরম মায় মেঘার দিকে তাকায়। মেঘা মিষ্টি হাসি দিয়ে বলে, জীবন এমনই। মানুষের জীবনে কত কিছুই তো ঘটে যায়। সব মনে রেখে চোখের পানি নাই বা ফেললেন। আমার পরিস্থিতি তুমি বুঝবা না গো মেয়ে। সাবিনার এই কথায় মেঘা কিছুটা উপহাস করে হেসেই বলে, সব বুঝি। এত অবুঝ নই। না বলা অনেক কথাও বুঝে নেই। সাবিনা মেঘার এই কথার ভাবার্থ বুঝতে পারে না। মেঘা শান্ত গলায় বলে, তেমন কিছুই নয়। শুধু বললাম, আমার জীবনেও তো বহু ঘটনা ঘটে গেছে। তাই মানুষের পরিস্থিতি একটু হলেও বুঝি। এটা বলে মেঘা পরিস্থিতি বদলাতে নিজের ব্যাগে থাকা দুটো চকলেট বের করে বলে, চলুন মজা করে চকলেট খাই। আমার বয়সের সঙ্গে এসব পাগলামি যায়? চকলেট খাওয়া মানে? চকলেটের গায়ে তো লেখা নেই এই বয়সসীমার মানুষই তাকে খেতে পারবে। তাহলে আপনার বয়সের সঙ্গে যায় কি না বুঝবো কিভাবে কাকিমা? কথাটি মেঘা খুব মজার স্বরে বলে। সাবিনা ম্লান হাসে। মেঘা চকলেটের খোসা ছাড়িয়ে সাবিনার মুখের দিকে এগিয়ে দিয়ে বলে, এটা দিয়ে না হয় সুখ দুঃখ বিনিময় করি। তোমার যা জীবন, তাতে তো এত সুখ নেই। তাও তুমি সুখ বিলা কেন? সাবিনার মজার স্বরে বলা কথাটি শুনে মেঘা হাসতে হাসতে জবাব দেয়, যতটা সুখ আছে ততটাই না হয় বিনিময় করি। এটা বলতে সাবিনা চকলেট মুখে নেয়। মেঘাও খায়। অতপর মেঘা সাবিনাকে তার জীবনের মজার মজার কিছু ঘটনা বলে, যেগুলো এমন ভাবভঙ্গি নিয়ে বলে যে সাবিনা হাসতে বাধ্য হয়। সাবিনার মুখে হাসি ফুটতে মেঘাও খুশি হয়। সাবিনা মেঘার হাসি মুখের দিকে তাকিয়ে আনমনে বলে, এত ভালো একটা মেয়ের বাবা মা নেই। ইস কতই না কষ্টের জীবন তার। ইচ্ছে করে তার মায়ের অভাবটা দূর করে দিতে। আলতাফ তার বন্ধুর সঙ্গে কথা বলে ফোন রাখে। তার এক বন্ধুর সাহায্য যে প্রিয়া অর্থাৎ মৌমিতার ব্যবস্থা নিতে যাচ্ছিল, কিন্তু যার সাহায্য ব্যবস্থা নিবে সে অনেক টাকা দাবি করে। সেই টাকাই চাইতে গিয়েছিল সাবিনার কাছে, কারণ আলতাফের কাছে কিছুই নেই। কিন্তু সেটা পেল না। তার বন্ধু থেকে মাত্র জানালো টাকা ছাড়া কিছুই হবে না। তাই আলতাফ সাবিনাকে ফোন দেয়। সাবিনা তার নাম্বার দেখে কেটে দেয়। আলতাফ বারবার ফোন দিতেই থাকে। অতপর সাবিনা এসব বিরক্তি নিতে না পেরে ফোন বন্ধ করে দেয়। এটা দেখে আলতাফ রেগে যায়। তবে সে নিজেকে সামলে নেয়। সে আবার সাবিনার ঘরের সামনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে এমনটা ভাবছিল সেই সময়ে সাবিনার ফোন থেকে মেসেজ আসে। আলতাফ কিছুটা অবাক হয়। মাত্রই তো ফোন বন্ধ করে দিয়েছিল, এখন খুলে আবার মেসেজ দিচ্ছে। আলতাফ মেসেজটি বের করে পড়ে। সেখানে সাবিনা লিখেছে, আমাকে বিরক্ত করবে না। তোমার টাকা চাই তো সেটা আমি দিয়ে দিচ্ছি, তবে এখন নয়। রাতে সবাই ঘুমিয়ে গেলে নিতে এসো। আমি চাই না কেউ তোমাকে আর আমাকে কথা বলতে দেখুক, বা আমি তোমায় টাকা দিচ্ছি সেটা দেখুক। তবে হ্যাঁ, টাকা নিয়ে অবশ্যই বিদায় হবে। এটা দেখে আলতাফ খুশি হয়। সে তার টাকা পেয়ে যাবে এটা জানতে পেরেই খুশি। বাকি কিছুই তার ভাবার বিষয় নয়। আপাতত প্রিয়াকে একটা শিক্ষা দিয়ে নিক, পরে বাকিটা দেখবে সে। প্রিয়া মেয়েটার জন্য তার সব মান সম্মান নিয়েছে। মেয়েটা সেদিন যাবার সময় তার ফোন থেকে তার সঙ্গে আলতাফের গড়ে ওঠা সম্পর্কের সকল প্রমাণ মুছে দিয়েছিল। তাই সে প্রমাণ করতে পারেনি কিছু। সেদিন এই কাজের জন্যই সে ফোন নিয়েছিল। ওই মেয়েকে শিক্ষা না দিতে পারলে আলতাফ শান্তি পাবে না। তাই তাকে শায়েস্তা করতে যত টাকা দিতে হয় আলতাফ দিবে, এটাই সে ভেবে রেখেছে। গভীর রাত, সবাই ঘুমিয়ে পড়েছে। সেই সময়ে সাবিনা আলতাফকে ডাকে।
আলতাফ সাবিনার ডাকের অপেক্ষাই করছিল। সে দ্রুত 3 তলায় চলে আসে, অর্থাৎ সাবিনার ঘরের সামনে। সে দরজা ধাক্কা দিতে নিয়ে দেখে সেটা খোলা। শব্দ যাতে না হয় তাই সাবিনাই খুলে রেখেছে। আলতাফ ভেতরে প্রবেশ করে সোজা সাবিনার ঘরে চলে যায়। আলতাফ ঘরে এসে সাবিনাকে বিছানায় শোয়া দেখে অবাক হয়। সে শান্ত গলায় বলে, সাবিনা, সাবিনা। সাবিনা ডাকে সাড়া দেয় না। আলতাফকে ডেকে সে চোখ মেলে রাখতে না পেরে ঘুমিয়ে পড়েছে। আলতাফ এটা বুঝতে পেরে বিরক্ত হয়। সে সাবিনাকে আর একটু জোরে ডাকে। সেই মুহূর্তে বাড়ির দারোয়ান এসে বাহির থেকে তাদের বেডরুমের দরজা বন্ধ করে দেয়। আলতাফ সেটা বুঝতে পারে না। সে সাবিনাকে ডাকতে ব্যস্ত। কয়েকবার চেষ্টা অবশেষে সাবিনা চোখ খুলে। সে চোখের সামনে আলতাফকে দেখে অবাক হয়। সে আলতাফকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। সে রাগান্বিত গলায় বলে, তুমি? এটাতে তুমি আমার ঘরে এলে কোন সাহসে? এটা বলে সাবিনা চিৎকার দেয়। সে এসে দরজা খুলতে নেয় দেখে দরজা খুলে না। ইতিমধ্যে দারোয়ান কাছাকাছি থাকা ফ্ল্যাটের লোকজন ডেকে নিয়ে আসে। তারা এসে দরজা খুলে দিতে সাবিনা তাদের দেখে অবাক হয়। আলতাফও বেশ অবাক হয়। দারোয়ান এদের একসঙ্গে দেখে বলে, মাফ করবেন ম্যাডাম, তালাক দেওয়া স্বামীর সঙ্গে একঘরে থেকে আপনি সমাজে কোন নিয়মের ছড়াছড়ি শুরু করছেন বলুন তো? ছি, আপনাদের বাসায় আমরা থাকি। আমার তো ভাবতে লজ্জা লাগছে আপনাদের দুজনার চরিত্র এত খারাপ। দারোয়ান সঙ্গে করে যাদের নিয়ে এসে তাদের মাঝে একজন বলে, অন্য আর একজন বলে, আপা আপনাকে তো ভালো ভাবছিলাম। দেখুন আপনারা যা ভাবছেন তা ঠিক নয়। এই অমানুষটা লুকিয়ে রাতে আমার ঘরে ঢুকেছে। সব দোসর। সাবিনা এই কথা বলতে আলতাফ প্রতিবাদ করে উঠে, মিথ্যা কথা বলবা না। তুমি তো আমাকে ডেকেছ। জানোয়ার চুপ। একদম বাজে কথা বলবি না। তোর মতো মানুষকে ডাকবো আমি? এক কথা দুই কথায় শোরগোল বেঁধে যায়। সেই সময়ে আলতাফ বলে, তুমি আমাকে না ডাকলে আমি ঘরে ঢুকলাম কিভাবে? ঘুমানোর সময় বুঝি চোরের জন্য দরজা খুলে রাখছিলে? এই কথায় সবাই সহমত জানায়। একজন বলে, ঠিকই তো, আপনি ঘরে না ঢোকালে সে ঢুকলো কিভাবে? ছি ছি, আপনারা মুরব্বী মানুষ হয়ে যদি এসব কাজ করেন তাহলে এই পাড়ায় তো থাকা যাবে না কারো। এটা বলে দারোয়ান সবাইকে উস্কে দেয় সাবিনা এবং আলতাফকে ধরে বাঁধার জন্য। দারোয়ান বলে, এরা যে পাপ করেছে সেটা তারা বুঝবে না, তাই এদের একটা উচিত শিক্ষা দিতে হইব। দারোয়ান খুব রসিয়ে বলে আলতাফ তার পাশ থেকে উঠে আসতেই তার সন্দেহ হয়, তাই সে পিছু নেয়। অতঃপর এই কাণ্ড দেখে একটু বাড়িয়ে বলে, ঘরের মধ্যে দুজন তো ধলালি করছিল। সেই কাজে এত ব্যস্ত ছিল যে আমি দরজা বন্ধ করছি তাও আলাপ পায় নাই। এসব শুনে সবাই চিচি করতে থাকে। দুজনকে এনে সোফায় সবার মাঝে বসানো হয়। ইতিমধ্যে দুই একজন আলতাফকে কয়েকটা লাগিয়ে দিয়েছে। সবার এখন মতামত হলো তারা সাবিনা এবং আলতাফকে শাস্তি দিবে। এসব অপরাধ যাতে না করে, সেই সঙ্গে আলতাফকে এই বাড়ি থেকে লাথি মেরে বের করে দিবে। তাকে এই এলাকায় আর দেখলে ধরে মেরে ফেলা হবে। সাবিনা যেহেতু এই বাসার মালিক তাই তাকে সরানো যাবে না, তবে অপরাধের শাস্তি দেওয়া যাবে। সিদ্ধান্ত হয়, আগেকার মতো মাথা নাড়া করে চুন কালি মাখিয়ে গলায় জুতোর মালা পরিয়ে সারা এলাকা ঘোরানো হবে। এসব শুনে সাবিনা এবং আলতাফ ভয় পেয়ে যায়। সাবিনা বারবার তাদের সত্যিটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু পারে না। সেই মুহূর্তে একজন বলে, এই আমাদের ভাড়াটিয়াদের যে গ্রুপটা রয়েছে সেটা একটা ভিডিও আসছে, দেখুন সবাই। সবাই সেই ভিডিও দেখে অবাক হয়ে যায়। এটা সকালে সেই ভিডিও যেখানে আলতাফ এবং সাবিনা ঝগড়ার ফাঁকে ফাঁকে বলে দেয় যে বিয়ের আগেই সাবিনা গর্ভবতী হয়। অতঃপর তাদের বিয়ে হয়। সবার মাঝে আবার ছিছি লেগে যায়। দারোয়ান বলে, তার মানে আপনাদের পাপ বোধ কখনো ছিলই না, আগে থেকেই পাপ করে বেরিয়েছেন। এই ভিডিওর কথা শুনে সাবিনা এবং আলতাফও অবাক হয়ে যায়। সেই সময়ে তো তারা শুধু পরিবারের লোক ছিল, তখন ভিডিও কে করেছে? সেই সময়ে সাবিনার নজর যায় দূরে দাঁড়িয়ে থাকা মেঘার দিকে।
মেঘা নীরব চোখে তাদের দিকে তাকিয়ে আছে। মেঘার মুখটা দেখতে সাবিনার মনে পড়ে যায় সেই সময়ে মেঘাও ছিল। তবে মেঘা এই কাজ করেছে? এই প্রশ্ন সাবিনার মাথায় আসতে মেঘা মাথা নাড়ায়। সাবিনা হতভম্ব হয়ে যায়। সে এক দৃষ্টিতে মেঘার নির্বাক চোখের দিকে তাকিয়ে থাকে, তবে বেশিক্ষণ পারে না। এরই মাঝে সাবিনা এবং আলতাবের নোংরামির শাস্তি এখনই দেওয়ার কথা ওঠে। ইতিমধ্যে আরও লোক জড়ো হয়েছে। রাত পেরিয়ে প্রায় ভোর হতে চলেছে। সাবিনা এবং আলতাবের মাথা নাড়া করে দেওয়া হয়। অতঃপর চুন কালি মিশিয়ে তাদের মাথায় দেওয়া হয়। সাবিনা বারবার বলতে থাকে তারা ভুল ভাবছে, তারা ঠিক করছে না, এর দাম দিতে হবে। সবাই এসব শুনে আরও তাদের গালাগালি করছে। অতঃপর তাদের জুতোর মালা গলায় দিয়ে সারা পাড়া ঘোরানো হয়। তাদের সঙ্গে হওয়া এই সমস্ত দৃশ্য ভিডিও করা হয়। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। শুধু সেটা নয়, আগের ভিডিওটাও। এবং ক্যাপশনে বলা হয়, বিয়ের আগে পেট বাঁধিয়েছে, এখন ডিভোর্সের পর আবার একই কাজ করছে। তাই এদের টুকটাক শাস্তি দেওয়া হলো। অপমান অপদস্থ হয়ে সাবিনা একদম ভেঙে পড়ে। সে এসে ঘরের মেঝেতে বসে পড়ে। সেই মুহূর্তে মেঘা এসে তার পাশে বসে। সাবিনা তার উপস্থিতি বুঝে শান্ত গলায় বলে, তোমাকে মেয়ের মতো দেখেছিলাম, মায়া করে ঘরে জায়গা দিলাম, আর তুমি কি না এসব ভিডিও করে ছাড়লে? কেন বলো তো? আলতাবকে ঘরে ঢোকানোর পিছনেও তুমি ছিলে? আমার এত বছরের সব মান সম্মান নষ্ট করে দিলে কেন গো? মেঘা শান্ত চোখে সাবিনার দিকে তাকায়। তার চোখে চোখ রেখে নরম গলায় বলে, বিনিময়। ওই যে বললাম আপনার সঙ্গে বিনিময় করতে এসেছি। তবে কিঞ্চিৎ মিথ্যে ছিল। আপনার সঙ্গে সুখ নয় দুঃখ বিনিময় করতে চাই। এতগুলো বছর তো খুব সুখে ছিলেন, এবার একটু দুঃখকে বরণ করুন। মেঘার কথা শুনে সাবিনা হতভম্ব হয়ে যায়। সে বিস্ময়ের দৃষ্টি নিয়ে মেঘার দিকে তাকিয়ে থাকে। মেঘা এটা দেখে উপহাসের হাসি দিয়ে বলে, আমাকে মেরে ফেলতে ইচ্ছে করছে? খুব রাগ হচ্ছে আমার উপর, তাই না? ইস, খাল কেটে কুমির ঘরে নিয়ে আসলাম, তাই না? তোমাকে আমি খুব ভালো মেয়ে ভাবছিলাম, তোমার প্রতি মায়া করে ঘরে জায়গা দিয়েছি। আর তুমি? সাবিনা কথাগুলো থেমে থেমে বলে। তার গলা দিয়ে শব্দ বের হয় না, তবুও বহু কষ্টে বলে। এটা শুনে মেঘা শব্দ করে হেসে দেয়। হাসতে হাসতে বলে, ফ্রিতে আপনার বাড়ি উঠিনি, বিনিময়ে টাকা দিয়েছি। তাই এসব ন্যাকামি করবেন না যেন। আর হ্যাঁ, সত্যি আমি ভালো মেয়ে নই। আপনি আমাকে ভালো ভেবেছেন, এটা আপনার ভুল, আমার নয়। আমি তো ভালো মানুষ নই। একটু থেমে মেঘা কঠিন গলায় বলে, আমাকে আপনি ভালো মানুষ হতে দেননি। সাবিনা এই কথা শুনে অবাক চোখে মেঘার দিকে তাকায়। সে কিছু বুঝে উঠতে পারছে না। মেঘা ব্যঙ্গ করে বলে, হ্যাঁ আপনি আপনি আমাকে ভালো মানুষ হতে দেননি। আপনার লোভ, আপনার স্বার্থপরতা, আপনার বেইমানি আমার সারা জীবন নষ্ট করেছে। আমি সারা জীবনে কখনো সুখ পাইনি। আমার দুঃখের জীবনের উপর পা রেখে আপনি 25 বছর ধরে সুখের জীবন কাটিয়েছেন। এটা আমি কিভাবে মেনে নেই বলুন তো কাকিমা? অনেক তো সুখ করলেন, এবার দুঃখটাকে সঙ্গী করে নিজের শেষ অবধি কাটান। আপনার দুঃখ, আপনার কান্না, সমাজের চোখে আপনার ছোট হওয়া, মানুষের ঘৃণায় মুখ লুকিয়ে আপনার বেঁচে থাকা আমাকে আনন্দ দিবে। সারা জীবন আমি যে সুখ পাইনি সেই সুখ আপনার এই দুঃখ আমাকে দিতে পারে। তাই আপনাকে তো লোকসমাজে অপমানিত হতেই হতো। মেঘা প্রচণ্ড রাগ নিয়ে কথাগুলো বলে। সাবিনা বিস্ময়ের গলায় বলে, তোমাকে তো আমি চিনিও না, তাহলে তোমার দুঃখের কারণ আমি কিভাবে হলাম? তোমার ভুল হচ্ছে মেঘা, তুমি আমাকে ভুল বুঝে আমার সঙ্গে ভুল করলে। আমি তোমাকে মেয়ের মতো। চুপ, মেঘা চিৎকার দিয়ে বলে। সাবিনা কেঁপে উঠে। মেঘা চোখ গরম করে তার দিকে তাকিয়ে বলে, তোর ওই নোংরা মুখে আমাকে মেয়ে বলবি না। তোর মতো বে আমার মা হতে পারে সেটা তো আমি নিজের কল্পনাও ভাবি না। বে। সাবিনা পুরো বাকরুদ্ধ হয়ে যায়।
মেঘা মাথা নাড়িয়ে বলে, তো তুই নোস, তুই তো পতিতার থেকে খারাপ। তাদের যতটা সম্মান করা যায় তোকে ততটা করা যায় না। কে তুমি? কেন এসব করেছ? কি শত্রুতা তোমার সঙ্গে আমার? সাবিনার মুখে এই কথা শুনে মেঘা চুপ করে যায়। সে উঠে নিজের ঘরে যায়। সাবিনা তাকে চলে যেতে দেখে বলে, আমি জানতে চাই কে তুমি? কেন এমন করলে? আমার কথার জবাব দাও মেঘা। মেঘা কোন কথা না বলে ঘরে গিয়ে রাতে গুছিয়ে রাখা ব্যাগ নিয়ে বের হয়। মেঘাকে তার ব্যাগ নিয়ে বের হতে দেখে সাবিনা জিজ্ঞাসার দৃষ্টিতে তাকায়। মেঘা শান্ত গলায় বলে, আমার কাজ হয়ে গেছে, আমি এবার যাই। মেঘার মুখে এই কথা শুনে সাবিনা হতভম্ব হয়ে যায়। সেই মুহূর্তে সাবিনার ফোনটা বেজে ওঠে, যেটা মেঘার ব্যাগে ছিল। সাবিনা এটা দেখে আরও অবাক হয়ে যায়। মেঘা ফোনটা বের করে সাবিনার কাছে দিয়ে বলে, নে তোর ছেলে, মেয়েরা ফোন করছে। হয়তো তোর পাপের জন্য তাদের জীবনটাও শেষ হয়ে গিয়েছে। দেখ তারা তোকে ফোন দিয়ে গালি দেয় কিনা। কেন করেছিস তুই এসব? এবার সাবিনা প্রচণ্ড রাগ নিয়ে কথাটি বলে। এতক্ষণ অবধি সে ভেঙে পড়েছিল, তবে এবার সন্তানদের জীবনেও এসব প্রভাব ফেলছে বুঝতে পেরে সে নিজেকে সামলে নেয়। তার এখন জানতেই হবে মেঘা এসব কেন করেছে। সাবিনা উঠে দাঁড়ায়। সে মেঘার বাহু চেপে ধরে বলে, সূচ হয়ে ঢুকে তুই ফাল হয়ে বের হচ্ছি। বল কেন করলি এসব? তোর মতো হাঁটুর বয়সী একটা মেয়ের সঙ্গে আমার কিসের শত্রুতা? তুই নিজেই ভাব। এটা বলে মেঘা সাবিনাকে ছাড়িয়ে চলে যেতে নেয়। সাবিনা আবার ধরে ফেলে। সে রাগান্বিত হয়ে থাপ্পড় মারতে নিলে মেঘা সেটা ধরে নেয়। অতঃপর বলে, একদম না, এখন আমি চিৎকার দিয়ে লোক জড়ো করে যদি বলি আপনার মতো নোংরা মানুষের বাড়ি থাকবো না বলায় গায়ে হাত তুলছেন, তারপর কি হবে বুঝতে পারছেন তো? তুই চিৎকার করবি কর, এবার তো আমি পুলিশ রাখব, তোর বিরুদ্ধে চুরির মামলা করব। সাবিনার মুখে এই কথা শুনে মেঘা হাসতে থাকে। সে পাগলের মতো উচ্চ শব্দে হাসতে থাকে। হাসতে হাসতে বলে, আচ্ছা ডাক। মেঘার কণ্ঠে কিছু একটা ছিল যেটা দেখে সাবিনা চুপ হয়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে অনুরোধের গলায় বলে, লোক সমাজে আমার তো মাথা তুলে দাঁড়ানোর মতো অবস্থা আর রইল না। অন্তত এটা বলো যে কেন তুমি এমন করলে? আমার ভুলটা কোথায়? সেটা জানলে অন্তত আমি শান্তি পেতাম। কত সহজেই নিজের পাপ ভুলে গেলেন। এখন আপনার ভুল কোথায় সেটা খুঁজে পাচ্ছেন না। বাহ, পাপের পর পাপ করে এখন নিজেকে এতটাই সাধু ভাবছেন যে নিজের ন্যূনতম ভুল খুঁজে পাচ্ছেন না। বাহ। এটা বলে মেঘা আবার উপহাসের হাসি দেয়। সাবিনা স্তব্ধ হয়ে যায়। মেঘা ঠান্ডা গলায় বলে, তোর পেটের বাচ্চাটা একা একা মরেছিল নাকি নিজে হত্যা করেছিস? তাকে তো অবৈধভাবে পেটে ধরেছিলি। সেই পাপে নিজে হত্যা করেছিস নাকি অন্য কারণে? তুই যা মানুষ, আমার তো বিশ্বাস হয় না ওই বাচ্চা তোর হাতছাড়া নষ্ট হয়েছে। এটা শুনে সাবিনা কেঁপে উঠে। তার চোখে মুখে ভয় দেখা দেয়। তার স্মৃতিতে ভেসে উঠে সেই সময় যখন আলতাফ থেকে বাচ্চা নষ্ট করার ঔষধ এনে দিয়েছিল। অতঃপর সাবিনা নিজ হাতে সেটা খেয়ে বাচ্চাটি নষ্ট করেছে। সেই সময়ে সে অনেক অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে অবধি 7 দিন থাকতে হয়। এই কথাটি মনে পড়তে সাবিনা কয়েক পা পিছিয়ে যায়। সাবিনার অবস্থা দেখে মেঘা হেসে বলে, বুঝে গেছি, তুই নিজের কোন নোংরা স্বার্থের জন্য তাকে নষ্ট করেছিস। এত পাপের পরও নিজেকে সাধু ভাবছিস। আমি যদি আমার বাচ্চার সঙ্গে কিছু করেও থাকি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে তুই এত কথা বলছিস কেন? সাবিনা কঠিন গলায় কথাটি বলে উঠে। মেঘা ম্লান হেসে বলে, তোর সন্তানরা তো সবে তোর অপকর্ম দেখল। তোকে অপদস্থ হতে দেখেছে। খুবই সামান্য। ফোনটা ধরে দেখ, এই সামান্য কারণে হয়তো তোকে এখন গালাগালি করছে। তাদের জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছে। তো তারা যদি জানতে পারে তারা দুজনেই তোর অবৈধ বাচ্চা, তাদের জন্মের কোন বৈধতা নেই, কারণ তোর আর আলতাফের বিয়েটাই বৈধ নয়। তোরা যা করেছিস সবটাই নোংরামি। তখন তারা সহ্য করতে পারবে তো?
এখনই তাদের জীবনটা শেষ, তখন কি হবে বলতো? মেঘার এসব কথা শুনে সাবিনা অদ্ভুত দৃষ্টিতে মেঘার দিকে তাকিয়ে থাকে। সে তার দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করে। মেঘা সেটা বুঝতে পেরে হাসি নিয়ে বলে, সবাই বলে আমি নাকি আমার বাবার মতো দেখতে। আফসোস তুই আমার সেই বাবার মুখটা মনে রাখলি না। যদি রাখতি তাহলে আজ তোকে আমাকে জিজ্ঞেস করতে হতো না আমি এসব কাজ কেন করেছি। মেঘার এই কথাটি সাবিনার বুকে ঝড় তোলার জন্য যথেষ্ট। সে যা বোঝার সব বুঝে গেছে। এতগুলো বছর পেরিয়ে গেছে, এতটা যুগ পর তার অতীত তার সামনে এসে দাঁড়িয়েছে, তাও ভয়াবহ রূপ নেই, যে তাকে লোকসমাজে অপমানিত করতে দুবার ভাবেনি। এটা বুঝতে পেরে সাবিনা হতভম্ব হয়ে যায়। সে কাপা গলায় বলে, তুমি না বলেছিলে তোমার বয়স 25? না, একদম না। আমি বলেছি আমার বয়স 25 পেরিয়ে গেছে। এটা বলে মেঘা অদ্ভুত এক বিজয়ের হাসি দিয়ে সাবিনার ঘর ত্যাগ করার জন্য পা ফেলে। সাবিনা কাপা হাতে মেঘার ডান হাতটি ধরে ফেলে। মেঘা ঘুরে কঠিন চোখে সাবিনার দিকে তাকায়। সাবিনা কাঁদো কাঁদো গলায় বলে, তোমার প্রতি আমার চোখে জন্ম নেওয়া মাটা মিথ্যা নয়। এটা শুনে মেঘা উপহাসের এক ঝাঁঝালো হাসি দিয়ে সাবিনার হাত ছাড়িয়ে নিয়ে চলে যায়। সাবিনা সেখানেই বসে পড়ে। তার ফোনটা অনবরত বেজে চলেছে। পরিচিত সবাই তাকে ফোন দিচ্ছে, সঙ্গে রানা এবং রিমাও। হয়তো সাবিনা এবং আলতাবের এই অবস্থা ভাইরাল হওয়ার পর রানা এবং রিমার জীবনেও ভয়াবহ প্রভাব পড়েছে। তাদের ওখানে টিকে থাকা হয়তো কষ্টকর হয়ে যাচ্ছে। সবটা বুঝতে পেরে সাবিনা একটি বড় দীর্ঘশ্বাস ফেলে। তার চোখের সামনে মেঘার বিদ্রূপের হাসি মাখা মুখটি ভেসে ওঠে। সাবিনার চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়তে থাকে। মৌমিতা কলিং বেলের শব্দ পেয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে মেঘাকে দেখে হাসিমুখে জড়িয়ে ধরে। অতঃপর বলে, অফিসের ছুটি শেষ হওয়ার আগেই চলে আসলি। ভিডিওটা দেখলাম, দোষ ছিল। মেঘা ম্লান হাসে। অতঃপর ঘরের মধ্যে চলে যায়। মৌমিতা এটা দেখে নরম গলায় বলে, মন খারাপ? মেঘা দুপাশে মাথা নাড়ায়, যার অর্থ না। মৌমিতা তাও বলে, মন খারাপ না। তোকে ধন্যবাদ, তুই এগিয়ে না আসলে এত কিছু সম্ভব ছিল না। ওই ঘটনার পর তোকে অনেক লোক বাজে কথা বলছে। বাসের ঘটনায় প্রায় মানুষ তোর পক্ষে থাকলেও কিছু লোক তো তোকে বাজে কথা বলেছে। এমনটা হবে জেনেও তুই বন্ধুত্বের জন্য এমন পদক্ষেপ নিলি, সেটার জন্য আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব মৌমিতা। এটা শুনে মৌমিতা মেঘাকে জড়িয়ে ধরে, হাসি মুখে বলে, ভাগ্যের চাকায় আমরা দুই অনাথ এক হয়ে গেলাম। আমাদের তো একে অপরকে এতটা ভালোবাসা উচিতই। এটা শুনে মেঘা মুচকি হাসি দেয়। সত্যি তাই, ভাগ্য তাদের মিলিয়ে দিয়েছে। সারা জীবন যে ভালোবাসা মেঘা চেয়েছিল সেটা কেউ তাকে দেয়নি, একমাত্র এই মেয়েটা ছাড়া। সাবিনা মেঘার বাবাকে ছেড়ে আলতাবের সঙ্গে পালিয়ে যাওয়ার পর মেঘার জীবনটা নরক হয়ে গিয়েছে। হ্যাঁ, সাবিনা মেঘার মা, সেই মা যে মেঘাকে গর্ভে নিয়ে আলতাব নামক এক ধনী ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়। মেঘার বাবা খলিল সাধারণ এক দিনমজুর ছিল। অভাবের সংসারে ভালোবাসা থাকলেও সাবিনা সেই ভালোবাসায় খুশি হল না। তার টাকার প্রয়োজন ছিল। তাই তো মেঘার জন্মের 4 মাসের মাথায় আলতাবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়াতে দুবার ভাবেনি। সেই সময়ে খলিলের সঙ্গে তর্ক করে তাকে দূরে সরিয়ে দিত সাবিনা। খলিল বুঝতে পারছিল সাবিনা অন্য কারো সাথে জড়িয়ে গেছে। তাই সে দুঃখে কষ্টে বন্ধুদের সঙ্গে নেশা পান করা শুরু করে। সে যে সাবিনাকে খুব ভালোবাসত, তাই সাবিনার এমন পরিবর্তন সে মেনে নিতে পারেনি। এভাবে বাবা নেশায় ডুব হয়ে থাকত আর মা পরপুরুষের সঙ্গে। সারাদিন একলা বিছানায় বসে ক্ষুধার যন্ত্রণায় কান্না করে দিন কাটত মেঘার। তার 6 মাসের মাথায় সাবিনা গর্ভবতী হয়ে যায়। এই বাচ্চার আলতাবের ছিল। সেই বাচ্চার দোহাই দিয়ে আলতাবের বাড়ি গিয়ে উঠে সাবিনা। আলতাব ও সাবিনার রূপ যৌবনে এতটাই পাগল হয়ে গিয়েছিল যে সে সাবিনাকে বিয়ে করে নেয়। অন্যদিকে স্ত্রী পালিয়ে যাওয়ার শোকে খলিল পুরোপুরি ভেঙে পড়ে। সে ছোট মেঘাকে তার বাবা মা অর্থাৎ মেঘার দাদা দাদির কাছে দিয়ে নিজে সারাদিন জুয়া নেশা নিয়ে পড়ে থাকত।
ততদিনে এসবে আসক্ত হয়ে গেছে খলিল। এভাবেই একদিন নেশার টাকা চুরি করতে গিয়ে পাবলিকের গন্ধলাই খেয়ে মারা যায় খলিল। আর মেঘা দাদা দাদির কাছে অবহেলা অনাদারে বড় হয়। ছেলেকে হারিয়ে দাদি মেঘাকে সহ্য করতে পারছিল না। তার সমস্ত রাগটা ছিল সাবিনার উপর। তবে সেটা প্রকাশ করতে না পেরে মেঘার উপর সব ঝাড়ে, কারণ সাবিনা যে পাশে ছিল না। এভাবেই অনাদার অবহেলায় মেঘা বড় হয়। একটা সময় দাদা দাদি মারা গেলে জায়গা হয় চাচা চাচির ঘরে, তবে সেটা কাজের মেয়ে হিসাবে। সারাদিন ঘরের সমস্ত কাজ সে করত, বিনিময়ে তাকে দুবেলা খাবার দিত, সেই সঙ্গে গালি ফ্রি। বে মেয়ে বে। সাবিনার নোংরামির বর্ণনা শুনতে শুনতে মার খেতে খেতে বড় হয় মেঘা। তার পুরো জীবনটা চোখের পানি বিসর্জন দিতে দিতে শেষ হয়। একটা সময় পর গার্মেন্টস চাকরি নেয়। 2 পয়সা রোজগার করার পর সে একা থাকতে শুরু করে, শুধুমাত্র ভালো থাকার জন্য। তবে সেটাও থাকতে পারছিল না। এই সমাজে মানুষ যে গার্মেন্টস কর্মীদের ভালো চোখে দেখে না। এখানে যেসব মেয়ে আসে সেসব ভদ্র সমাজে বে হিসাবেই পরিচিতি পায়। তবুও সবকিছু সহ্য করে মেঘা সব মেনে নেয়, নিজের জীবনটা মেনে নেয়। চাকরি ক্ষেত্রেই তার পরিচয় হয় মৌমিতার সঙ্গে। দুজনে অনাথ হওয়ায় ভালো বন্ধুত্ব গড়ে ওঠে একে অপরের সঙ্গে। অতঃপর টাকা বাঁচাতে দুজনে একসঙ্গে থাকা শুরু করে। এসব কিছুর মধ্যে মেঘার হৃদয়ে এক আকাশ সমান ঘৃণা জন্মায় সাবিনার উপর। সাবিনা খলিলকে না ছেড়েই গিয়ে আর একটা বিয়ে করেছে। সে ভালো আছে, অথচ তার জন্য মেঘার পুরোটা জীবন মানুষের ঘৃণায় কেটেছে। রাগ ঘৃণা মিলিয়ে মেঘার হৃদয় প্রতিশোধের আগুন জেগে ওঠে। তার মনে হয় সাবিনা যতদিন ভালো থাকবে ততদিন সে কখনো সুখী হতে পারবে না। সে সুখী হতে পারবে একমাত্র সাবিনার দুঃখে। অতঃপর অনেক খোঁজাখুঁজির পর মেঘা সাবিনার ঠিকানা পেয়ে যায়। সে তার সম্পর্ক সব জেনে যায়। সাবিনা 2 সন্তানকে নিয়ে এত সুখে জীবন কাটাচ্ছে দেখে তার হিংসা হয়। এরকম হিংসা তার চাচির সময়ও হতো। তার যেই চাচি তাকে কুকুরের মতো মারত, সেই চাচি নিজের মেয়েকে কতটা আদর যত্ন নিয়ে বড় করেছে। ঘরের ন্যূনতম কাজ তাকে দিয়ে কখনো করায়নি। এই তো একদিন চাচাতো বোন ভাত খেয়ে থালাটা রেখে দিয়েছিল। পরে খাবার খাওয়ায় মেঘার সেটা ধুয়ে রাখতে মনে ছিল না। সেজন্য কত মেরেছে। মেঘা সেদিন ভুল করে বলেছিল, এই সামান্য জিনিসটা তো বোন করতে পারত। সেজন্য তার চাচি গালি দিয়ে বলে, ওর মা কি তোর মায়ের মতো নাগর ধরা? বে ঘিরি করে বেড়ায় যে ওর ধুয়ে রাখতে হবে। কুতত্তার বাচ্চা ও আমার মেয়ে। রাজরানীর মতো বড় হবে। সবার সন্তান সবার কাছে রানীর মতো। শুধুমাত্র মেঘাই হলো না তার মায়ের রানী, তার মায়ের আদরের। সে ভেবেছিল তার মা অর্থাৎ সাবিনা বুঝি সন্তানদের মাই বুঝে না। কিন্তু না, রানা এবং রিমার সঙ্গে তার ভালোবাসা দেখে মেঘা বুঝে যায় তার মায়েও মা হিসাবে ভালো। তবে সেটা শুধুমাত্র রানা এবং রিমার জন্য, কারণ তারা তার সন্তান। কিন্তু মেঘা সন্তান নয়। মেঘাকে বাধ্য হয়ে জন্ম দিয়েছে, তাই তো 1 বছরের মেঘাকে রেখে পালিয়ে আসতে সে দুবার ভাবেনি। সাবিনার এই সুখ মেঘার সহ্য হয় না, একদম না। তার মনে হয় তার দুঃখের উপরে সাবিনা নিজের এই সুখের গল্প লিখেছে। এবার সময় এসেছে মেঘার সুখের, যেই সুখ সাবিনার দুঃখের বিনিময়ে আসতে পারে। সাবিনা যেমন তার দুঃখের উপরে দাঁড়িয়ে নিজের সুখের গল্প লিখেছে, সেভাবে সেও সাবিনার দুঃখের উপর দাঁড়িয়ে নিজের সুখের গল্প লিখবে। একদিকে মেঘার যেমন দুঃখের জীবন ছিল, অন্যদিকে সত্যি সাবিনা সেই দুঃখেই নিজের সুখের গল্প লিখেছে। সে আলতাবের সঙ্গে পালিয়ে এসে বিয়ে করে। যদিও আলতাব চাচ্ছিল না, তবে সাবিনা খুব চতুর মহিলা ছিল। সে বাচ্চা নিয়ে থানায় যাবে, এখানে ওখানে যাবে, আলতাবের মান সম্মান সব শেষ করবে। এরকম নানা ভয় এবং কৌশল করে তাকে বিয়ে করে নেয়। তাদের বিয়ে হয়ে গেলেও আলতাবের সন্দেহ হচ্ছিল সাবিনার গর্ভের বাচ্চা তার না, যদিও সাবিনা নিশ্চিত ছিল এটা আলতাবের। কারণ মেঘার জন্মের পর সে খলিলের সঙ্গে কখনো শারীরিক সম্পর্ক গড়েনি। তবে আলতাবের যেহেতু সন্দেহ হচ্ছে এবং অন্যের সন্তান সে বড় করতে পারবে না,
বাবার পরিচয় দিতে রাজি নয় তখনও সাবিনা খুব কৌশলে বাচ্চা নষ্ট করার কথা এবং তার রূপ যৌবনের মোহ দেখিয়ে আলতাফের বাড়ি এবং কিছু জমি লিখে নেয়। আলতাফ সবকিছুতে রাজি হয়। তার রাজি হওয়ার সবচেয়ে বড় কারণ সাবিনা তাকে বাহিরে যা ইচ্ছা করার স্বাধীনতা দিয়েছে, শুধুমাত্র কাউকে সাবিনার স্থানে নিয়ে আসা যাবে না, মানে বিয়ে করা যাবে না। এত স্বাধীনতা পেয়ে কে বা না করবে, তাই সব লিখে দেয়। এভাবে ধীরে ধীরে সব লিখে নেয় সাবিনা, যে কারণে দ্বিতীয়বার আর আলতাফ বিয়ে করতে পারেনি। বিয়ের ইচ্ছে জাগলেও হয়নি। সাবিনা ঘর থেকে তাড়ানোর ভয় দেখাতো। আলতাফও এসবে বুঝতে পারে সাবিনারও অন্য সব মেয়ের মতো তার সম্পদেরই প্রয়োজন ছিল সুখে থাকার জন্য, তাই তো তাকে যা ইচ্ছা করার অনুমতি দিয়েছে। অর্থাৎ আলতাফের চরিত্রে তার সমস্যা ছিল না। আলতাফ এবং সাবিনা একই চরিত্রের বলেই বোধ হয় তাদের মিল হয়েছে। এসবও মেঘা জানতে পারে, তাই তো সে মৌমিতাকে দিয়ে প্রথমে আলতাফকে প্রেমে ফেলে, অতঃপর বিয়ের স্বপ্ন দেখায়। মেঘা এবং মৌমিতা আগেই জানত সব সম্পত্তি সাবিনার নামে। বিয়ের কথা বললে আলতাফ এটা বলবে। এই কথার পরই সব মেয়ে তাকে ছেড়ে যেত, কারণ যার কিছু নেই তাকে কেন বিয়ে করবে। তবে মৌমিতা এবং মেঘা তো তাদের সম্পত্তি নয়, চাচ্ছিল তাদের বিচ্ছেদ, সমাজে তাদের ছোট করতে। তাই মৌমিতা যে লোভী নয় এবং তার নিজেরই প্রচুর টাকা রয়েছে এমনটা বলে খুব কৌশলে আলতাফকে ফাঁসায়। এতদিন আলতাফ এবং সাবিনার সঙ্গে যা হয়েছে সবই মেঘার পরিকল্পনা ছিল। মেঘা তাদের চরিত্রটাই শুধু সবার সামনে তুলে ধরেছে, এখানে বাড়তি কিছুই করেনি। অতীতের এসব স্মৃতিচারণ করে মেঘা একটি বড় দীর্ঘশ্বাস ফেলে। মৌমিতা এসে তার পাশে বসে তার কপালে চুমু দিয়ে বলে, মনে কোন দ্বিধা কাজ করছে না তো? না। এটা বলে মেঘা মৌমিতার দিকে শান্ত চোখে তাকায়, শীতল গলায় বলে, আমার এত বছরের জীবনে প্রথমবার আমার ভালো লাগছে, খুব ভালো লাগছে। এটা শুনে মৌমিতা মুচকি হাসি দেয়। মেঘাও হাসে। দুজনের এই মিষ্টি হাসির মাঝে মৌমিতার ফোনটা বেজে ওঠে। সে ফোনটা ধরে, যা শুনে তাতে খুশি হয়ে যায়। মেঘা তার খুশি দেখে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতে মৌমিতা বলে, তুই দারোয়ানকে যত টাকা দিতে বলছিলি আমি তার চেয়ে একটু বাড়িয়ে দিয়ে তাকে দিয়ে সাবিনার মুখোশটা খুলে দিয়েছি। সে যে পরকীয়া করে আলতাফকে বিয়ে করেছে, তার আগের ঘরে সন্তান ছিল, সব প্রকাশ করে দিয়েছি। এই ঘটনার পর বিল্ডিংয়ে সাংবাদিক আসে। তারা সাবিনার সঙ্গে তো কথা বলতে পারেনি, তবে দারোয়ান সহ বাকিদের সাথে কথা বলে, তাতেই সব কাজ হয়ে যায়। মেঘা এটা শুনে খুশি হয়েও হয় না। ম্লান গলায় বলে, রানা এবং রিমা দোষ না করেও ভোগান্তিতে পড়ল। এটা শুনে মৌমিতা চুপ হয়ে যায়। সে মেঘাকে শক্ত করে জড়িয়ে ধরে শান্ত গলায় বলে, বড় কিছু পেতে হলে ছোট ছোট বলিদান দিতেই হয়, তবেই তো একটা বিনিময় পূর্ণতা পায়। মেঘা মাথা নাড়ায়। অতঃপর দুজন লম্বা এক ঘুম দেয়। এই ঘুম ভাঙলে তাদের জন্য নতুন এক সকালের আগমন ঘটবে, যেই সকাল তাদের দুজনের জন্যই নতুন এবং প্রাণবন্ত। হয়তো এই ভোরের আড়ালে তাদের অতীতের এই ভয়াবহ বিনিময়ের গল্প চাপা পড়ে যাবে। তারা চাপা দিতেই লম্বা ঘুম দেয়। দুঃখ বিনিময়ের মাধ্যমে তারা যে সুখ পেয়েছে সেটা যে তারা আর মনে রাখতে চায় না। তাই তো নতুন ভোরের নতুন আলোর সঙ্গে সব বিনিময়ের গল্প চাপা দিতে হয়। সমাপ্ত।